ও স্যার, একটা কোশ্চেন, আমাদের এই ট্রান্সলেশনের ডেডলাইন কবে? ডেডলাইনটা হচ্ছে 28 সেপ্টেম্বর মোস্ট প্রবাবলি, বুঝছো? তোমরা 1 অক্টোবরের মধ্যে ট্রাই টু সাবমিট, ওকে? সেমিস্টারের আগে জমা দিলে হবে ভাই, এটা নিয়ে এত টেনশন করো না, ওকে? সেমিস্টারের আগে জমা দিই, ওকে? দ্যাটস ইট। ঠিক আছে স্যার। মানে যাতে আমাদের সেমিস্টার আগে আমি তোমাদের গ্রেডটা দিতে পারি, ওকে? আমি হচ্ছে এরপর একটা ডেডলাইন সেট করে দিব, না হলে কাজ আগায় না তোমাদের। হ্যাঁ, ওকে জি স্যার, ঠিক। ওকে। সো ফার্স্ট অফ অল, 10 stages of genocide. You are already familiar with this one, okay? তোমরা দেখেছো না যে হোয়াট আর দোজ স্টেজেস? পড়েছো, সবাই দেখেছো জেনোসাইডের স্টেজ গুলো? ইয়েস স্যার। তোমরা জেনোসাইড ওয়াচ নামে একটা আলাদা তোমার হচ্ছে প্ল্যাটফর্ম আছে ইন্টারনেটে, সেটাতে তুমি দেখবে যে কোথায় কোথায় জেনোসাইড হচ্ছে, হওয়ার পসিবিলিটি আছে, তাই না? সেখানে খুবই হাইলি এটা ডকুমেন্ট, সেখানে খুব মানে তোমার হচ্ছে প্রপারলি এবং প্রফেশনালি ডকুমেন্টেশন গুলা করা হয়। ফার্স্ট ওয়ান ইজ এ ক্লাসিফিকেশন। যে কোনো জেনোসাইডের ক্ষেত্রে ফার্স্টে কি করে, আজ এন্ড দ্যাম। আজ এন্ড দ্যাম এভরিহোয়ার আছে, কিন্তু আজ এন্ড দ্যামটা তোমার হচ্ছে যখন টু সাম এক্সটেন্ট এইটা কি হয়, মানে লিড টু ডিহিউম্যানাইজেশন। আজ এন্ড দ্যাম, এই যে তোমাদের মধ্যে আমার মধ্যে অসংখ্য আজ এন্ড দ্যাম আছে না, আমাদের এখানে আমরা নারী পুরুষ বাঙালি নন বাঙালি হিন্দু মুসলমান, তাই না? নানান আজ এন্ড দ্যাম আছে, হ্যাঁ, বেসড অন এথনিসিটি রেস রিলিজিয়ন ন্যাশনালিটি। আজ এন্ড দ্যাম ইট ইজ সামথিং তোমার হচ্ছে reality, but the problem is that when it lead to dehumanization. সো যে কোনো যখন জেনোসাইড ঘটে ফার্স্ট স্টেপে তারা ক্লাসিফাই করে, এবং ক্লাসিফিকেশনের মধ্য দিয়ে হোয়াট অ্যাকচুয়ালি দে ডু, সেটা হচ্ছে তারা কি করে যে মানে তোমার হচ্ছে সিটিজেনশিপটাকে হচ্ছে তোমার তোমার কার্টেল করে ফেলে। যেমন তুমি থিঙ্ক অ্যাবাউট দা নাজিজ ইন জার্মান, তারা কি করছে, জিউসদেরকে 1935-এ তারা তাদেরকে হচ্ছে কি করছে, সিটিজেনশিপটাকে প্রবলেমেটাইজ করে ফেলছে। ইন্ডিয়াতে আমরা স্যার ওয়াই অনলি জুস? আমি এটা আগেও জিজ্ঞেস করেছিলাম স্যার, আপনি বলেননি আমাকে। আচ্ছা, আমি ওই জন্যই হচ্ছে এটা বলি নাই, কারণ এটা নিয়ে আমাদের একটা আলাদা ক্লাস আছে যেটা আমি অলরেডি মাশায়েখকে ট্রান্সলেট করতে দিছি, যে দ্য আরব, দ্য জিউস এন্ড দ্য হিস্ট্রি অফ এনিমি, যে কিভাবে এইটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে, ওকে ইয়াসমিন? আমরা ওই ক্লাসে ডিটেইল আলাপ করব, ওকে? যেটা যে আর্টিকেলটা আমি অলরেডি অ্যাসাইন করছি মাশায়েখকে, মানে মানে এক সময় ছিল ইট ইজ অনলি অ্যাবাউট জু, এইটা কিন্তু এখন মুসলমান। তুমি দেখো পশ্চিমে এখন সবকিছুতে একটা প্রবলেম হচ্ছে, দে আর প্রবলেমাটাইজিং দ্য মুসলিম কোশ্চেন, মানে সবকিছু দেখো ওদের ল ন্যাশনালিজম যত পলিটিক্স হচ্ছে হোল মানে ইউরোপে, তাই না? তুমি দেখো যে মুসলিম কোশ্চেনটা হচ্ছে এখন খুবই প্রবলেমেটিক। সো এই যে জিউ, এই যে মুসলিম, ইউরোপের চিন্তার মধ্যে তারা কোন পর্যায়ে কোন শর্তের মধ্যে তারা আদারিং হলো, সেটাই কিন্তু গিলানিজার কাজ করেছে, ওকে? উই উইল ডিসকাস ইন আওয়ার মানে হচ্ছে মানে 8 উইক মেবি উইল ডিসকাস ইট। সো তারা জিউসদেরকে মানে আউটকাস্টেড করেছে, মানে হোয়াট এক্স্যাক্টলি আমরা যেটা ফেস করছি এবং আমরা যেটা হচ্ছে ভয় পাচ্ছি ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়াতেও কিন্তু সেম এক ধরনের তুমি দেখো, হ্যাঁ, মানে এক ধরনের স্টেপ গুলা এভাবে কিন্তু যাচ্ছে। মুসলিমদেরকে সিটিজেনশিপটা করে তাদেরকে টোটালি মার্জিনালাইজ করে ফেলছে। আসাম পশ্চিম বাংলায় তারা বারবার চেষ্টা করছে, মমতার কারণে পারছে না। মমতা কয়দিন টিকে দ্যাট ইজ নট ক্লিয়ার। মমতা পড়ে যাওয়া মানে বুঝছো, মানে আসামের মতো পশ্চিম বাংলাতেও সেম থিং দে উইল এনাক্ট। সো এই যে ক্লাসিফাই করে ফেলা আজ এন্ড দ্যাম, হ্যাঁ, মানে উইদিন মডার্ন স্টেটের মধ্যে, দেন তারা কি করে তোমার হচ্ছে সিম্বলাইজ করে। সিম্বলাইজেশনটা বুঝো তোমরা, হোয়াট ইজ সিম্বলাইজেশন? জি স্যার। ইয়েস স্যার। সাচ অ্যাজ স্যার নাজিরা যেটা করতো জুসের সাথে একটা ইয়েলো ব্যাচ দিত, ইয়েলো স্টার ব্যাচ। ইয়েস, এখন আমরা তো ইন্ডিয়াতে দেখতেছি স্বস্তিকা একটা বেচ, দেখছো না তোমরা? ইয়েস স্যার। স্বস্তিকা দেখছো তোমরা এই জিনিসগুলো? সো এই যে একটা মার্ক করে ফেলতো, হ্যাঁ, মানে তোমরা দেখছো না যে এটাকে মানে নাম্বারিং করে এটাকে মার্ক করে ফেলতো। সো এই যে তোমার হচ্ছে জিউস জিপসিস, তাই না? সো তাদেরকে কি করে ফেলতেছে, এই যে নানান ধরনের ট্যাটু করে দেওয়া হতো, ট্যাটু করে দেওয়া হতো। মানে আর অনেকগুলো মুভি আছে তুমি দেখবা এই যে তোমার নেটফ্লিক্স এর মধ্যে, ইফ ইউ গো থ্রু দোজ মুভিজ তুমি দেখবা যে কিভাবে তাদেরকে আলাদা করে ফেলতো। উইগুরে একই রকম ভাবে তোমার সিম্বলাইজেশনটা মানে চলছে।
সো এই জিনিসগুলা দেন হচ্ছে যে কাজটা করে তারা হচ্ছে ডিসক্রিমিনেশন করে। ডিসক্রিমিনেশন ইট ইজ নট সামথিং যে শুধু তাদেরকে সিটিজেনশিপ নানান ভাবে তাকে স্যার তোমার একটু হচ্ছে হুতু আর তুৎসি নিয়ে বললেন তো। হ্যাঁ হুতু তুৎসি নিয়ে আজকে আমাদের ক্লাসটাই মেইনলি হুতু তুৎসি নিয়ে, দেন উই উইল ডিসকাস। ওকে আচ্ছা, দেন ডিসক্রিমিনেশন ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ সিভিল রাইটস, ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ এভরিথিং। তোমাকে ইউনিভার্সিটিতে গেলে তোমাকে টিচারশিপ দিবে না, পড়তে গেলে তোমাকে স্টুডেন্টশিপ তোমাকে অ্যালাউ করবে না, তোমার সিটিজেন নানান ধরনের সিভিল রাইটস গুলো তোমাকে কার্টেল করে ফেলবে, তোমার পিছনে গোয়েন্দা লাগায় রাখবে সব সময়। বুঝেছো জিনিসটা? সো তুমি দেখবা একই রাষ্ট্রের মধ্যে তুমি ডিফারেন্ট ওয়েতে তুমি হচ্ছে ট্রিটেড হচ্ছ। দেন তোমার হচ্ছে কি করে ওরা, তোমার হচ্ছে ডিহিউম্যানাইজেশন করে এদেরকে, মোস্টলি এনিমেল, শূকর, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, হ্যাঁ মানে আর হিউম্যান আকারে তাদেরকে কি করে না, ট্রিট করে না। নেক্সট স্টেজটা বুঝেছো জিনিসটা? মানে কি কাজ, কিভাবে কাজ করে যে তারা হচ্ছে পশুর মতো, হ্যাঁ জানোয়ার টাইপের, তাদেরকে তখন এইভাবে তারা হচ্ছে ডিহিউম্যানাইজ করে ফেলে সব জায়গায়। যখনই তুমি হচ্ছে জেনোসাইড ঘটবে ডিহিউম্যানাইজেশন, এবং ডিহিউম্যানাইজেশনটা মোস্টলি এটা ঘটে কিসের মধ্য দিয়ে, থ্রু স্টেট স্পন্সর্ড প্রোপাগান্ডা, থ্রু তোমার হচ্ছে মিডিয়া প্রোপাগান্ডা, থ্রু ব্লগ সাইট, সোশ্যাল মিডিয়া, এভরিথিং। রোহিঙ্গাদের বিরুদ্ধে যা ঘটাচ্ছে তাই না, দেখবা তুমি তারা আলাপ করে যে দে আর ডার্টি, তাই না? একই রকম ভাবে তুমি দেখো যেখানে জেনোসাইড ঘটাচ্ছে ফার্স্ট অফ অল তাদের বিরুদ্ধে একটা বিশাল হেট ক্যাম্পেইন হয়, এবং মডার্ন সোসাইটিতে এটা তো আরো ওসলি এটা হচ্ছে। দেন তুমি দেখবে যে অর্গানাইজেশন, হ্যাঁ তোমার যে কোনো জেনোসাইড ঘটে, এই জেনোসাইডটা মনে রাখবা এইটা মোস্টলি, যে কোনো জেনোসাইড মোস্টলি অর্গানাইজড। সো অর্গানাইজড ইন হোয়াট সেন্স, টু সাম এক্সটেন্ট এ স্টেট অ্যাপারেটাস ইটসেলফ, টু সাম এক্সটেন্ট তারা এটার সঙ্গে কি হয়, তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এটার সঙ্গে ডিরেক্ট তারা ইনভলভ হয়ে যায়। তোমার আবার মাঝে মধ্যে কি করে, স্টেট নিজে ইনভলভ হয় না, কিন্তু একটা মিলিশিয়া সে তৈরি করে দেয় একদম লোকাল এরিয়াতে, হ্যাঁ সে নিজে ডাইরেক্ট ইনভলভ না, কিন্তু একটা গ্রুপকে তৈরি করে দিচ্ছে, দে উইল পারসিকিউট, এবং সেটাকে তারা সবসময় প্যাট্রোনাইজ করে। যেমন দারফুরে যেটা ঘটেছে, তারপর আফ্রিকার অনেক সোসাইটিতে স্টেট ডিরেক্টলি, এবং ইন্ডিয়াতে এখন যেটা ঘটছে তুমি দেখো যে বিজেপি সরকার কিন্তু ডিরেক্টলি তারা ইনভলভ না, বাট তারা একটা গ্রুপ করে দিয়েছে আরএসএস, এটাকে তারা প্যাট্রোনাইজ করছে, তাই না? তারা হচ্ছে ইন দ্য নেম অফ এই যে কাউ রাইটস, কাউ ভিজিলেন্স, তারা কি করছে, তাই না? সো যে জিনিসগুলো দেখো স্টেট ডিরেক্টলি করে না, বাট প্যারামিলিটারি বাহিনীগুলোকে দিয়ে তারা এই জিনিসগুলোকে, আমাদের মুক্তিযুদ্ধের সময় যেরকম রাজাকার বাহিনী গঠন করেছে, ইট ইজ সামথিং লাইক দিস। হ্যাঁ তারপর হচ্ছে তোমার পোলারাইজেশন, এইটা সবচেয়ে মানে এইটা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, তোমার হচ্ছে পোলারাইজ করে ফেলে সোসাইটিতে। যে পোলারাইজেশনটা কিভাবে ঘটে, তোমার এইটা ঘটে হচ্ছে তোমার মোস্টলি লজ মে ফরবিড ইন্টারম্যারেজ অর সোশ্যাল ইন্টারেকশন। তোমার হচ্ছে এমন ভাবে ঘটে যে যাদেরকে আউটকাস্টেড করে দিচ্ছে তাদের পক্ষে কেউ কথা বললে তাকেও আউটকাস্টেড করে ফেলে। যেমন ইন্ডিয়াতে তোমরা দেখো না, যে সমস্ত বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট, দে আর ট্রাইং টু talk about Kashmir issue, trying to talk about citizenship right issue, আসাম ইস্যু, তাদের বাড়িতে যায় হামলা হচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। মানে বুঝছো জিনিসটা? মানে উই হ্যাভ অলরেডি সেপারেটেড দ্যাম, এদের পক্ষে কেউ দাঁড়াইতে পারবে না, কেউ যদি দাঁড়ায় তার বাড়িতে আক্রমণ হচ্ছে, তাকে আউটকাস্টেড করে দিচ্ছে, এই জিনিসগুলা। দেন হচ্ছে তোমার প্রিপারেশন স্টেজ হচ্ছে ডিরেক্ট একদম হচ্ছে মেইন গোল অ্যাজ এথনিক ক্লিনজিং, পিউরিফিকেশন, কাউন্টার টেররিজম, যে তখন হচ্ছে একদম প্রিপারেশন, হ্যাঁ যে তোমার হচ্ছে প্রিপেয়ার দ্যামসেলফ, যে যে আমরা উই উইল স্টার্ট মানে এই যে ক্লিনজিং দিস ডার্টি ফিগ ফ্রম আওয়ার ওন সোসাইটি, হ্যাঁ আমাদের সমাজ থেকে নোংরা শুকর ছানা, বরাহ শাবক এভাবে বলে আর কি, আলাদা করে ফেলবো। হ্যাঁ স্বাধীনতা বিরোধী, তারপর হচ্ছে এই যে এইভাবে কি করে তারা হচ্ছে আমাদের না, এইভাবে তারা জিনিসটাকে আউটকাস্টেড করে ফেলে। এরপর তো তোমার পারসিকিউশন চলে। পারসিকিউশনটা হচ্ছে ইউর আওয়ার পারসিকিউশনটা হচ্ছে এক্সট্রাজুডিশিয়াল কিলিং, টর্চার, ফোর্স ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ মানে পারসিকিউশন মানে হচ্ছে কন্টিনিউয়াসলি মার্ডার আর কি। এক্সটারমিনেশন হচ্ছে এরপর তাদেরকে টোটালি ডিসপ্লেস করে ফেলে, অথবা একটা লার্জ চাঙ্ক অফ পার্টকে তাদেরকে টোটালি মেরে ফেলে। এবং সবচেয়ে ওর্স পার্ট হচ্ছে তারা সবসময় যারা এই পারসিকিউশন গুলা করে তারা সবসময় এটাকে ডিনাই করে। ক্লিয়ার তোমরা এই জায়গাটা? জি স্যার। এই স্টেজ গুলো মাশায়েখ যদি বলতা তোমরা, যেটা মানে রোহিঙ্গা কেসে তোমরা যেটা দেখেছো।
কি কি স্টেজগুলো ফলো করে? ওরা শুরুতে হচ্ছে মানে রোহিঙ্গাদেরকে তো কোনো ওদের আহ, একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ওরা মানে জাস্ট ধরে রাখতো, ওরা কখনো ওদেরকে পুরোপুরি নিজেদের লোক হিসেবেই ধরে নাই। এবং যে এরিয়াতে রোহিঙ্গারা হলো মেজরিটি ছিল সেই এরিয়া গুলাকেও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিফারেন্টলি ট্রিট করা হতো। তো এইভাবে ধীরে ধীরে মানে ওইখানকার লোকজন যারা ছিল ম্যাস পিপলদের মধ্যেও এটা ইনস্টিল করে দেওয়া হয়েছিল যে লাইক দে আর নট আওয়ার পিপল। এবং গভর্নমেন্ট থেকেও যখন ট্রিটমেন্ট ওদেরকে করা হতো সেখানেও বুঝিয়ে দেওয়া হতো যে হ্যাঁ দে আর নট রিসিভিং দ্য সিমিলার ট্রিটমেন্ট। তো এইভাবে হলো ওদের আদারাইজেশনটা শুরু হয়। তো ইভেন্চুয়ালি গিয়ে আর কি মানে তখন পরে তো অনেক কিছুই হচ্ছে। ইয়েস। আচ্ছা, এই যে প্রসেস যেগুলো ঘটেছে, এই প্রসেসগুলো হুমায়রা বলো তো, এই প্রসেসগুলো কিভাবে রোহিঙ্গাদের ক্ষেত্রে এগুলো কাজ করেছে? ফার্স্টে তো ওদের সিটিজেনশিপ, ওরা হচ্ছে কি 1882 প্রবাবলি সিটিজেনশিপ অ্যাক্ট একটা দিয়ে ওদের সিটিজেনশিপটাই হচ্ছে গিয়ে অনেকটা ইয়ে করে দেয়, Yes. রিমুভ করে দেয়। সো ওখান থেকে ডিহিউম্যানাইজেশন শুরু হয়। সো ইট বিকামস রিয়েলি ইজি ফর দ্য মিলিটারি টু ট্রিট দ্য রোহিঙ্গা পিপল অ্যাজ নট দেয়ার। তো এখানে এই যে স্টেজগুলো আছে তোমরা একটু দেখে নিবা, যে অ্যান্টি রোহিঙ্গা রেসিজম হয়েছে, তারপর হচ্ছে তাদেরকে একটা স্লো বার্নিং জেনোসাইড উনি এটাকে নাম দিয়েছেন। তারপর তুমি দেখবা যে হচ্ছে পলিটিক্স গুলো তোমরা একটু দেখে নিবা প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে প্রথমে হচ্ছে কি ফোর্স মাইগ্রেশন, ইলিগালাইজেশন অফ মানে কনস্টিটিউট ইন্টেন্ট টু ডেস্ট্রয় দ্য হোল রোহিঙ্গা কমিউনিটি, দেন হচ্ছে ফার্স্ট ওয়েভ অফ ভায়োলেন্স, তাই না? কিভাবে কিভাবে এই প্রসেসটা শুরু হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে মং জার্নি আলাপ করেছেন, তোমরা একটু দেখে নিবা। ওকে, হ্যাঁ, আমরা যে প্রসেসগুলো আলাপ করছিলাম ঠিক এই প্রসেসগুলোই সেখানে পারসিকিউট হয়েছে। এখন আসো জেনোসাইড কেন পসিবল হয়, এইটা নিয়ে মাহমুদ মামদানের একটা আর্টিকেল, যেটা নিয়ে কাজ করেছো কে কে? রাইসা কাজ করেছো, সৌমিক, আর কেউ কাজ করেছো? এনিওয়ান? এনিওয়ান? এটা নিয়ে কে কে কাজ করেছো? এই যে এই লেখাটা নিয়ে কে কে কাজ করেছো? হোয়েন ভিকটিমস বিকাম কিলার্স, এটা নিয়ে কে কে কাজ করেছো? স্যার আমি রিভিউ দিয়েছি। কে, হু? জাহরা। জাহারা, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, তুমি এটা প্রেজেন্ট করতে পারবা? আচ্ছা আমি একটু বলি, আমি বললে দেন তোমরা হচ্ছে শেয়ার করো জিনিসটা। হ্যাঁ, মাহমুদ মামদানি, আমি জানি না তোমরা মাহমুদ মামদানির নাম শুনেছো কিনা। উনি হচ্ছে ব্রাউন চামড়ার মানুষ, তো ওই জন্য আমরা ওনাকে খুব একটা চিনি না। উনি যদি ইউরোপিয়ান চামড়ার মানুষ হইতো আমরা তাকে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে নিয়ে অনেক আমরা নিজেরাই নাচানাচি করতাম। মানে উনার যে পরিমাণ কন্ট্রিবিউশন, আমি অবাক হয়ে যাই। উনাকে নিয়ে আমাদের একাডেমিতে কোনো ধরনের আলাপ নাই। পপুলেশন কন্ট্রোল থেকে শুরু করে, আমি তো নেক্সট সেমিস্টারে এই যে জেন্ডার এন্ড ডেভেলপমেন্টে পড়াবো, সেখানে আমি মাহমুদ মামদানি পড়াবো সেখানে। সো যে জায়গাটা হচ্ছে দেখো ওনার কিন্তু মানে ইন্টারেস্টিং কন্ট্রিবিউশন আছে ইন টার্মস অফ আফ্রিকান সোসাইটি, নন ওয়েস্টার্ন সোসাইটি, জেনোসাইড, হিউম্যান রাইটস। উনি কলম্বিয়ান ইউনিভার্সিটিতে পড়ান। তোমাদের আমি তো আশা রাখি আমাদের অ্যান্থ্রোয়ের স্টুডেন্টরা একসময় বড় বড় ইউনিভার্সিটি গুলাতে দে উইল ফ্লাই। হ্যাঁ, সো হ্যাঁ, মাহমুদ মামদানি, আবু লুগত, এরা হচ্ছে ওয়ার্ল্ডের রিনোন অ্যানথ্রোপোলজিস্ট। হ্যাঁ, তাদের ক্লাস করবা আই এক্সপেক্ট তোমাদের থেকে। যাই হোক, সো মাহমুদ মামদানি একসময় হার্ভার্ড থেকে পিএইচডি করে তোমার আফ্রিকাতে চলে গেছেন। উনি নিজেই হচ্ছে ইন্ডিয়ান অরিজিন। তোমরা তো জানো যে কলোনিয়াল পিরিয়ডে এ লার্জ চাঙ্ক অফ ইন্ডিয়ানস দে মাইগ্রেটেড টু আফ্রিকান সোসাইটিস। তোমরা তো জানো এই জিনিসগুলো, তাই না? সো তিনি আফ্রিকাতে ছিলেন এবং আফ্রিকাতে কিন্তু তারা আবার নানানভাবে পারসিকিউট হয়েছেন, দ্যাট ইজ ডিফারেন্ট, আমি সেগুলোতে যাচ্ছি না। বাট আফ্রিকান সোসাইটি নিয়ে যারা আলাপ করে তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিগার হচ্ছে মাহমুদ মামদানি। সো তিনি কেস অফ রুয়ান্ডা নিয়ে তিনি কাজ করেছেন। উনি ইন্টারেস্টিং কয়েকটা কেস নিয়ে কাজ করেছেন, একটা রুয়ান্ডা, দারফুর, তারপর হচ্ছে এটার নাম কি কঙ্গো কেস, একই সঙ্গে সাউথ আফ্রিকান যে কেস, সবগুলো কেসের সঙ্গে কিন্তু তার একটা ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল, নানান ভাবে তিনি সেখানে কন্ট্রিবিউশন করেছেন। আজকে আমরা শুধু রুয়ান্ডার কেসটা নিয়ে আলাপ করবো, বাকি দুটো আমি পড়েছি, তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছি মেসেঞ্জার গ্রুপে। তোমাদের যদি অফ টাইম থাকে তোমরা দেখে নিও। হ্যাঁ, আই এম নট ইনসিস্টিং ইউ, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম দেন। আচ্ছা, সো তিনি যখন জেনোসাইড নিয়ে আলাপ করছেন, তিনি রুয়ান্ডার জেনোসাইড এবং নাজি জার্মানদের যে জেনোসাইড, এই দুটো জেনোসাইডের চরিত্রগত দিকটা উনি মানে ডিফারেন্সিয়েট করেছেন। The Jews were taken out of their residences, moved to distant, faraway locations and killed there, almost anonymously.
In Rwanda, the government didn't kill; it prepared the population and dragged it and enticed it. You never killed you. খেয়াল করো, জার্মানি যে কিলিংটা ঘটেছে, এই কিলিংটা ঘটেছে থ্রু থ্রু এ ট্রেন ট্রুপ, তাই না? একটা ট্রেন ট্রুপ, নাজিস, তাই না? লে পিপল কিন্তু তোমার হচ্ছে তোমার ম্যাসাকারের সঙ্গে তারা ইনভলভ হয় নাই। লে পিপল ঠিক আছে, দে হ্যাভ কন্ট্রিবিউটেড, হ্যাঁ, তোমার হচ্ছে ইন রং ওয়ে। তারা যে কাজটা করেছে তোমার জার্মানিতে, তারা কি করতো, যে দেখাই দিত যে কোনটা জিউসদের বাড়ি, এরকম ভাবে দেখাই দিত। একটা ঘ্যাটও করে ফেলতো। আমি তো তোমাদেরকে একটা ক্লাস অলরেডি আলাপ করেছিলাম যে জিউসদের বাসা কোনগুলো, এগুলো তারা আইডেন্টিফাই করে ফেলতো। আইডেন্টিফাই করার ফলে তারা কি করতো, তারা হচ্ছে তাদেরকে একটা একটা লোকেশনের মধ্যে নিয়ে যেত, একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেত, দূরে কোথাও নিয়ে যেত। নিয়ে যাওয়ার পরে তারা মোস্টলি যে কাজটা করতো, তারা সেখানে তোমার হচ্ছে গুলি করে মেরে ফেলতো। এবং মডার্ন খুবই সিম্পল ওয়েতে তারা, হ্যাঁ, তোমার হচ্ছে থ্রু মডার্ন ওয়েফেয়ার একই সঙ্গে অসংখ্য মানুষকে মেরে ফেলতো। কিন্তু রুয়ান্ডান জেনোসাইডটা চরিত্রগতভাবে একটু ডিফারেন্ট। এখানে কিন্তু গভর্নমেন্ট অথবা একটা ট্রেন ট্রুপ আকারে কিন্তু তোমার লে পিপল তুৎসিদেরকে মারা হয় নাই। এখানে মারা হয়েছে কি রকম ভাবে, গভর্নমেন্ট তোমার হচ্ছে এনকালচার্ড ইটস ওন পপুলেশন, তার নিজস্ব জনগোষ্ঠীকে ট্রেন করছে, তাদের বিরুদ্ধে হেট্রেড তৈরি করছে, এবং নিজস্ব জনগোষ্ঠী কিন্তু তুৎসিদেরকে মেরেছে। এবং খেয়াল করো, নাজিরা কি করতো, একজনে অসংখ্য জিউসকে একসঙ্গে মেরে ফেলতো। কিন্তু রুয়ান্ডায় প্রেক্ষাপটে একজন অসংখ্য মানুষকে মারতো না, বরং একজন মানুষকে মারতে অসংখ্য মানুষের কন্ট্রিবিউশন দরকার ছিল। কারণ রুয়ান্ডাতে তারা যে ওয়ারফেয়ার যে ওয়ার টুলস গুলো তারা ইউজ করতো, দ্যাট ইজ স্ট্রাকচারালি এবং ক্যারেক্টারিস্টিক্যালি ইট ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম নাজি উইফন, তাই না? নাজি গুলি মেরে মেরে ফেলতো, তাই না, একসঙ্গে করে মেরে ফেলতো। কিন্তু এখানে কিন্তু তারা কিন্তু ডিরেক্ট গুলি বা গ্রেনেড মারছে না, টু সাম এক্সটেন্ট গ্রেনেড মারছে গিট যাতে। কিন্তু তারা কি করছে, ম্যাশেট তো চিনো তোমরা, হোয়াট ইজ ম্যাশেট? চাপাতি স্যার। চাপাতি যেটাকে আমরা বলি আর কি, হ্যাঁ। সো এই যে চাপাতি দিয়ে কি করতো, একজনকে খুবই ব্রুটালি দেখা যেত কি 5-6 জন, মানে একজনকে 4-5 দিন ধরে মারতেছে। প্রথম দিন হাত কাটছে, হ্যাঁ, প্রথম দিন নখ কাটতেছে, পরের দিন হাত কাটতেছে, পরের দিন পা কাটতেছে, মানে 3 to 4 days। এমনও রুয়ান্ডাতে এমন অসংখ্য কেস আছে যে কেসগুলোতে দেখা গেছে যে তারা মানে যারা হচ্ছে কিলার ছিল তাদেরকে তারা ব্রাইব, টাকা পয়সা দিছে যে তাদেরকে যাতে তাদের মৃত্যুটা যাতে খুবই স্বাভাবিক এবং খুব দ্রুত গতিতে হয়, এই জিনিসটাকে এনশিওর করার জন্য। বুঝেছো জিনিসটা? দা তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ জেনোসাইড, হ্যাঁ। একটা তো হচ্ছে মডার্ন উইফন দিয়ে একসঙ্গে মেরে ফেলতেছে, আরেকটা খুবই আস্তে আস্তে, খুবই ব্রুটালি, খুবই ভয়ঙ্কর উপায়, যেটা তোমরা হচ্ছে মায়ানমারের কেসেও দেখেছো, তাই না? কি করতেছে, ডিরেক্ট তোমার পেট কেটে দিচ্ছে মেয়েদের, হ্যাঁ, ডিরেক্ট পেট কেটে দিচ্ছে, তাদের বাচ্চা তাদের সামনে বের হচ্ছে, দেন বাচ্চাটাকে ধরে মানে হচ্ছে জবাই করছে, হ্যাঁ। সো এই জায়গাগুলো খুবই ব্রুটালি। সো এই যে ব্রুটাল টর্চার থ্রু ম্যাশেট, তারপর হচ্ছে যেটাকে আমরা বলি চাইনিজ কুরাল, হ্যামার দিয়ে পিটাইতো। হ্যামার বুঝো তোমরা? হ্যাঁ বলো, তানজুম জি বলো। স্যার, জি স্যার। তানজুম বলো। হ্যাঁ বলো তানজুম। ইউ রেজড ইউর হ্যান্ড, বলো। কথা বলছে না, হাত উঠে বসে আছে, কথা বলছে না। ওকে, আচ্ছা। সো তোমরা এই জিনিসগুলো ক্লিয়ার তোমরা, যে কি উপায় টর্চার গুলো ঘটতো? এই যে চরিত্র জায়গাটা ডিফারেন্ট। হ্যামার কি করতো, মাথার মধ্যে বাড়ি মারতো একদম, এবং ছোট ছোট মানুষজনকে তারা হচ্ছে এমপ্লয় করতো এই কিলিং গুলোর জন্য। একদম মানে হোল সোসাইটি দে ইনভলভড উইথ দ্য কিলিং। সো ইট ওয়াজ রিয়েলি টাফ টু ডিসার্ন হু আর দ্য পারপিট্রেটরস। মানে সোসাইটির সবাই ইনভলভ ছিল, সবাই একসঙ্গে মিলে তারা কি করছো, হ্যাঁ, তোমার হচ্ছে একসঙ্গে মিলে তারা হচ্ছে, হ্যাঁ, এই ধরনের কিলিং মিশন গুলাতে তারা তখন হচ্ছে মানে অংশগ্রহণ করতো। মাহমুদ মামদানি দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 48 মেথডস অফ টর্চার ওয়ার ইউজড কান্ট্রি ওয়াইড। বুঝেছো জিনিসটা? ক্লিয়ার জিনিসটা, এই টর্চারের এই ফর্মটা? ইয়েস স্যার। ওকে, সো এই জিনিসগুলা হুমায়রা তো একটু দেখা যাচ্ছে ও খুব মানে বিব্রত হয়ে গেছে জিনিসটা। ইট ইজ এ রিয়ালিটি, টর্চার গুলা কি এইভাবেই ঘটে, আমাদের সোসাইটি গুলাতেও হয় নানান ভাবে। আমাদের এখানে কিন্তু আমাদের এখানকার টর্চার গুলো হচ্ছে ফরগটেন টর্চার, ভুলে গেছে মানুষ। আমাদের 47-এ
46 এ আমাদের এখানে যে মানে তোমার হচ্ছে রায়ট গুলা হয়েছে, হ্যাঁ, হিন্দু কিলিং, মুসলিম কিলিং, যে জিনিসগুলো হয়েছে কলকাতাতে, সেম ফর্ম তুমি 46 এর দাঙ্গার খবরগুলো দেখো, এরকম ভাবে পেট কেটে দিত, হাত কেটে দিত, পা ফেলে দিত, মানে খুবই মানে এই ব্রুটাল ওয়েতে। তোমরা, আমি জানি না তোমরা খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান দেখেছো কিনা, হ্যাঁ পড়েছো কিনা, বা তোমরা মানে কি পরিমানে ব্রুটালি, এমন কোন ট্রেন ছিল না যে ট্রেন গুলা মানে ট্রেন যেত মানে পাঞ্জাবের এই জায়গা থেকে সেই জায়গায় যেত, খালি ট্রেন যেত, শুধু লাশ আর লাশ, মানে খুব ব্রুটালি এই জিনিসগুলা। সো রুয়ান্ডাতে যে টর্চার গুলো ঘটেছে, হ্যাঁ, মাহমুদ মামদানি উনি অনেক মানুষের তিনি হচ্ছে ইন্টারভিউ নিয়েছেন, তিনি যে জায়গাটা উনি দেখাচ্ছেন যে রুয়ান্ডার টর্চারটা চরিত্রগতভাবে এটা ছিল খুবই ব্রুটাল, ল্যাংদি, এবং এই ধরনের উইফন গুলো সেখানে ইউজ করা হয়েছে, এবং হোল সোসাইটি সেখানে কি করেছে তোমার হচ্ছে ইনভলভ ছিল। এবং হোল সোসাইটি বলতে মূলত হুতুরা। এবং তোমরা জানো যে রুয়ান্ডাতে দু ধরনের জনগোষ্ঠী ছিল, একটা ছিল হুতু সংখ্যাগরিষ্ঠ ছিল, আর তুৎসিরা সংখ্যালঘু ছিল। আবার এই জেনোসাইডটা যে দিনে দিনে একদিনে হয়ে গেছে, ইট ওয়াজ নট সামথিং লাইক দিস। এটাই ছিল তোমার মাহমুদ মামদানির কন্ট্রিবিউশন। উনি বলতেছে ইট ইজ সামথিং, যে এটার একটা কলোনিয়াল রুট ছিল, কারণ কলোনিয়াল পিরিয়ডে তোমার হচ্ছে হোল রুয়ান্ডার দেখভাল করার দায়িত্বটা দেওয়া হয়েছিল বেলজিয়ামদেরকে। সো বেলজিয়ামের লোকরাই কিন্তু এই যে ডিফার্কেশন, এই যে হুতু এবং তুৎসি এই ডিভাইডেশনটা কিন্তু তারাই করেছিল। যাই হোক, যখন হচ্ছে রুয়ান্ডাতে ইউএন গেল, when they captured Kigali, the capital of the Rwanda, হ্যাঁ, একজন হচ্ছে কমিজারের তোমার হচ্ছে মানে তোমার কোট করেছেন মাহমুদ মামদানি, তিনি বলতেছেন উই থট উই কুড ফেস ক্রিমিনালস ইন দ্য স্টেট, হ্যাঁ, যারা পারপিট্রেটর এদেরকে আমরা কোর্টে নিয়ে আসবো, বাট আমরা দেখলাম উই ফেসড এ ক্রিমিনাল পপুলেশন, হোল পপুলেশন তারা হচ্ছে, হ্যাঁ, তোমার ক্রাইমের সঙ্গে তারা ইনভলভ ছিল। সো মাহমুদ মামদানির কোশ্চেন ছিল, হাউ কুড দিস টিনি গ্রুপ কনভিন্স দ্য মেজরিটি টু কিল? এই যে একটা হুতু গ্রুপ, কেন তারা এই লার্জ চাঙ্ক অফ পিপলকে তারা কেন তারা মারতে গেল, or to acquiesce in the killing of the minority? Then he asked, why did hundreds of thousands, those who had never before killed, take part in the mass slaughters? Why did such a disproportionate number of the educated, not just member of the political elite, শুধুমাত্র আমরা তো অনেকে মনে করি যে জেনোসাইডের সঙ্গে শুধু এলিট, পলিটিক্যাল এলিটটাই ইনভলভ থাকে, ইট ইজ নট লাইক দ্যাট, হ্যাঁ, তোমার হচ্ছে civic leaders, doctors, nurse, judges, even human rights activists and so on play a leading role in the genocide in Rwanda. যখন জেনোসাইড ঘটেছে সবাই কিন্তু সবার তোমার কন্ট্রিবিউশন ছিল। সিমিলারলি, হোয়াই ডিড প্লেসেস অফ শেল্টার হোয়ার ভিকটিমস এক্সপেক্টেড টু স্যাংচুয়ারি, যেমন আমরা মনে করি যে যুদ্ধের সময় কিছু জায়গায় আক্রমণ করা যাবে না, চার্চ, হসপিটাল, স্কুল, তাই না, এবং সিভিলিয়ানদেরকে মারা যাবে না, অসংখ্য আমরা এরকম যুদ্ধের নানান জিনিস জানি, টার্ন ইনটু স্লটার হাউসেস হোয়ার ইনোসেন্টস ওয়্যার মার্ডার্ড ইন দ্য টেন্স এন্ড হান্ড্রেডস এন্ড সামটাইমস ইভেন থাউজেন্ডস। সো কি এমন জিনিসটা ঘটলো যার কারণে এই জেনোসাইডটা পসিবল হইলো? এটা ছিল মাহমুদ মামদানির কোশ্চেন। সেই জিনিসে যাওয়ার আগে তিনি ছোট্ট একটা জায়গায় তিনি আলাপ শুরু করেছেন। তিনি বলতেছেন, when we talk about genocide, আমরা মোস্টলি জেনোসাইডকে আমরা তিনটা জিনিসকে আমরা মোস্টলি ইগনোর করে যাই। একটা ইগনোরের জায়গাটা হচ্ছে হিস্ট্রি অফ জেনোসাইড। আমরা মনে করি ও আচ্ছা, ওরা তো আফ্রিকান, ওই জন্য ওরা তো বারবার, ওই জন্য ওরা নিজেরা এরকম মারামারি করে, ওরা তো খুবই খারাপ, তাই না? আমরা এইভাবে ট্রিট করি, এটা তো ভাই এটা একটা আফ্রিকান প্রবলেম, আফ্রিকা মানেই হচ্ছে এই ধরনের মারামারি, কাটাকাটি, জেনোসাইড। আবার আফ্রিকান লোকদেরকে দেখবা, তারা মনে করে ভাই আমরা তো আফ্রিকানরা অনেক ভালো, রুয়ান্ডার মানুষরা একটু খারাপ, রুয়ান্ডাতে এই প্রবলেম। সো এই যে দেখো, আমরাও দেখি আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের একটা মেন্টালিটি আছে যে জেনোসাইড ইট ইজ সামথিং তোমার হচ্ছে না জানি রুয়ান্ডান ফেনোমেনা, না জানি এটা একটা আফ্রিকান ফেনোমেনা। নো, ইট ইজ রং। হিস্ট্রি অফ জেনোসাইড খুঁজে দেখবা যে এটা হিস্ট্রিক্যালি এটা এমবেডেড। সেকেন্ড হচ্ছে, when we talk about genocide, আমরা মোস্টলি তোমার হচ্ছে কারা বড় বড় পারপিট্রেটর তাদেরকে নিয়ে আমরা আলাপ করি। হু আর দা, মানে এই যে এজেন্সি অফ জেনোসাইড নিয়ে আমরা যখন আলাপ করি, হু আর দা পারপিট্রেটরস, আমরা মোস্টলি পলিটিক্যাল লিডার্স, তাই না, পলিসি মেকারস, হ্যাঁ, তারপর হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস, তাই না, তাদেরকে নিয়ে আমরা আলাপ করি। কিন্তু জেনোসাইডে, রুয়ান্ডান জেনোসাইড থেকে দেখা গেছে একদম মানে অ্যাসাসিনেশন, জেনোসাইড ফ্রম দ্য ভিলো, একদম নিচের লেভেল থেকে প্রত্যেকটা লোক, হ্যাঁ, তারা হচ্ছে এটার সঙ্গে ইনভলভ হয়েছে। সো আমরা এই জায়গাগুলো আলাপ করি না যে কেন লার্জ চাঙ্ক অফ পিপল, হ্যাঁ, তারা জেনোসাইডের সঙ্গে তারা ইনভলভ ছিল।
জিওগ্রাফি অফ জেনোসাইড, আমরা দেন এগেইন একটা কোশ্চেন চলে আসে, আমরা যখন জেনোসাইড নিয়ে আলাপ করি আমরা মনে করি যে রুয়ান্ডার মধ্যেই জেনোসাইডটা হয়েছে, ওখানেই প্রবলেমটা সলভ হবে, ওখানেই সবকিছু। নো, জেনোসাইডের একটা বিয়ন্ড জিওগ্রাফি থাকে। জেনোসাইডটা স্রেফ রুয়ান্ডার টেরিটরিতে হয়েছে, রুয়ান্ডান পিপলদের কারণে হয়েছে, ইট ইজ নট লাইক দ্যাট। এটা তুমি দেখবা যে এক্সটার্নাল নানান ধরনের তোমার হচ্ছে স্টিমুলি আছে যেটাকে এই জেনোসাইডটাকে, হ্যাঁ তোমার হচ্ছে এটাকে, এই জেনোসাইডটাকে ইনফ্লুয়েন্স করেছে। যেমন রুয়ান্ডান প্রেক্ষাপটে বেলজিয়াম কন্ট্রিবিউশন, বেলজিয়ামদের, তোমরা জানো না মাহমুদ মামদানির আরেকটা আর্টিকেল আমি তোমাদেরকে অলরেডি আই হ্যাভ অলরেডি ফরওয়ার্ডেড ইট টু ইউ, হ্যাঁ, রাইট টু ইউএন যখন রাইট টু তোমার হচ্ছে প্রটেক্ট, হ্যাঁ রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট, তারা যখন আলাদা একটা কনভেনশন করলো, হ্যাঁ তুমি দেখো একসময় ইউরোপ তারা কি করেছে, কলোনিয়াল পিরিয়ড, কলোনিয়াল যে জায়গাগুলো, যেমন আমাদের মতো আফ্রিকান সোসাইটি গুলো, সাউথ এশিয়ান সোসাইটি গুলো, তারা আমাদের মতো জায়গাগুলো দখল করেছে। এই দখল করার জায়গা, তারা আমাদের জায়গায় ইন্টারভেনশন করেছে, তাই না? ইন্টারভেনশন গুলো যারা যখন করতো তারা কি ধরনের যুক্তি দিত? তারা যুক্তি দিত যে এখানে খুব স্যাভেজ, খুবই বারবারিক অ্যাক্টিভিজম এখানে চলতেছে, সো উই নিড টু সেভ ইটস ওন পিপল, তাই না? আমাদের এখানে সতীদাহের মাধ্যমে মেয়েদেরকে পুড়ায় মেরে ফেলতেছে, হ্যাঁ আমাদের এখানে কি হয়, এই যে মেয়েদেরকে ফতোয়ার নামে পিটায় মেরে ফেলতেছে, আফ্রিকাতে মেরে ফেলতেছে, তাই না? সো তারা ইন দ্য নেম অফ এই যে সেভিং পিপল, তাই না, নেটিভ, তারা আমাদের এই জায়গাগুলোতে তারা একসময় তাদের কলোনি বিস্তার করেছে এবং তারা এটাকে কি করেছে, লেজিটিমেসি দিয়েছে। এবং আরো ইন্টারেস্টিংলি তারা দেখো, তারা উসমানীয় খেলাফত এবং অটোমানদের যে জায়গাগুলো, তারা সেই জায়গাগুলো তারা হচ্ছে আক্রমণ করেছে বিকজ অফ হোয়াট, টু সেভ দ্য মাইনরিটি। বলতেছে অটোমানে কি হচ্ছে, ক্রিশ্চিয়ান কপটিক মাইনরিটি দে আর বিং পারসিকিউটেড, তাদেরকে সেভ করতে হবে, এই জন্য তারা ইন্টারভেন করেছে। একই রকম ভাবে মডার্ন যে তোমার হচ্ছে দুনিয়া, মডার্ন দুনিয়াতে তারা কি করে, আফ্রিকাতে জেনোসাইড হচ্ছে ফলে সেখানে ইন্টারভেন করতে হবে, ইরাকে জেনোসাইড হচ্ছে ফলে ইরাকে ইন্টারভেন করতে হবে। আবার এটা খুব মাহমুদ মামদানি আবার খুব এটা ইন্টারেস্টিং উনি দেখাইছে যে জেনোসাইড তারা কিন্তু সবগুলোকে আবার জেনোসাইড বলে না, তারা হচ্ছে ভাগ করে ফেলে, জেনোসাইড, ওয়ার ক্রাইমস, মানে ওয়ার ক্রাইমস এবং হচ্ছে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, কোনটা জেনোসাইড হবে কোনটা ইনসার্জেন্সি হবে, এইটাও হচ্ছে মানে এইটা হচ্ছে একটা পলিটিক্যাল ডিসিশনের বিষয়। যেমন তোমার দেখো উনি দেখাচ্ছে যে হচ্ছে তোমার, হ্যাঁ মাহমুদ মামদানি দেখাচ্ছে যখন দারফুরে, হ্যাঁ আফ্রিকানদের সঙ্গে সুদানের দুটো গ্রুপের সঙ্গে যখন মানে হচ্ছে লড়াই হচ্ছে, তখন তুমি দেখো তারা এটাকে বারবার মানে হোল আমেরিকা শুধু হচ্ছে সরকারি বাহিনী তা না, হ্যাঁ সেখানকার সিভিল মুভমেন্ট থেকে শুরু করে সবাই বারবার বলতেছে যে এখানে একটা জেনোসাইড হচ্ছে, এখানে ইন্টারভেনশন দরকার। একই সময় কিন্তু কঙ্গোতে আরো ব্রুটালি আরো বেশি জেনোসাইড হচ্ছে, কিন্তু তারা সেটাকে জেনোসাইড বলেনি। হ্যাঁ আবার একই সঙ্গে তারা হচ্ছে যখন তারা নিজেরাই ইন্টারভেন করছে ইরাকে, তারা সেগুলোকে জেনোসাইড বলছে না। সো এই ধরনের তোমার হচ্ছে হিপোক্রেসি গুলো আছে। আরো সবচেয়ে ভয়ঙ্কর হিপোক্রেসি গুলা ইউ উইল সি ইন টার্মস অফ আইসিসি, ইন্টারন্যাশনাল তোমরা যে তোমার হচ্ছে ক্রিমিনাল কোর্ট, নাম শুনছো না তোমরা? নাম শুনছো? এইটা রোম স্ট্যাটিউটের মাধ্যমে যে কোর্টটা হইছে, সে কোর্টটা হওয়ার সময় কিন্তু আমেরিকা কিন্তু খুব মারাত্মক এটা বাধা দিছে, তিনটা জায়গা থেকে সে বাধা দিছে। ফার্স্ট অফ অল সে তার নিজস্ব এক ধরনের চাইছে, ইন্ডেমনিটি চাইছে, কারণ আমেরিকার হাতও তো তোমরা দেখো না হিরোশিমা নাগাসাকিতে তারা আসলে কি করেছে, মোস্ট অফ দা তোমার হচ্ছে মিডল ইস্টার্ন সোসাইটিতে তারা কি করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রসিকিউশন যাতে না হয়, তার এটা বারবার তারা এটা এনশিওর হয়েছে। এটা যখন তারা ফেল হয়েছে, তারা তখন কি করছে, পৃথিবীর নানান দেশে যেগুলো তাদের এলাই, সেসব কান্ট্রিগুলোর সঙ্গে তারা বায়োলিটারাল নানান ধরনের চুক্তি রেখেছে যে আমরা কোনো বন্দি প্রত্যর্পণ করব না, আমাদের মধ্যে কেউ যদি, হ্যাঁ তোমার হচ্ছে তারা সিয়েরা লিওন করেছে, সে সময়টা নিয়ে হিউজ ডিবেট হয়েছে 2002, 3, 4। ইন্ডিয়ার সঙ্গে করেছে, ইন্ডিয়াও খুব আবার আগ্রহী ছিল কারণ সে তো কাশ্মীরে পারসিকিউট করছিল। সো এইভাবে সে সবগুলো কান্ট্রির সঙ্গে মানে করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে প্রসিডিউর এইটাকে তারা বাইপাস করে ফেলছে। আরো অসংখ্য পলিটিক্স আছে, মাহমুদ মামদানি সেই জিনিসগুলো আলাপ করেছেন। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যতগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই পর্যন্ত যতগুলো তোমার হচ্ছে মানে চার্জ গঠন হয়েছে বা ইনভেস্টিগেশন হয়েছে, সেগুলো তুমি দেখবা যে মোস্টলি তোমার হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স বায়াস। যেমন দেখো উগান্ডাতে তোমার হচ্ছে জেনোসাইড হয়েছে, কঙ্গোতে জেনোসাইড হয়েছে। উগান্ডাতে জেনোসাইড কিন্তু সরকারি পক্ষ মানে ইউএস ব্যাক যে পার্ট ওটার পক্ষ থেকে হয়েছে, অন্য যারা ইনসার্জেন্ট রেভিলিয়ন গ্রুপ তাদের পক্ষ থেকেও তোমার হচ্ছে ওয়ার ক্রাইম হয়েছে, জেনোসাইড হয়েছে। কিন্তু যত যেগুলা ইনভেস্টিগেশন হয়েছে সবগুলো ইনভেস্টিগেশন দেখা গেছে যেগুলা ইউএস ব্যাক প্রো গভর্নমেন্ট ছিল, মিলিশিয়া ছিল,
তারা কেউই কিন্তু কোনো ধরনের প্রসিকিউশনের মুখোমুখি হয় নাই। যারা অ্যান্টি ইউএস ছিল তারা সবাই প্রসিকিউশনের মুখোমুখি হয়েছে। আমি ইট ডাজন্ট মিন আমি বলতেছি যারা অ্যান্টি ইউএস ছিল তারা কেউ যুদ্ধ অপরাধ করে না, ইট ওয়াজ নট লাইক দ্যাট। তারা সবাই ইনভলভ ছিল। কিন্তু তুমি যখন কি করবা, একটা তোমার হচ্ছে এটাকে কি বলে, এটাকে তোমরা কি ধরনের জাস্টিস বলো না, সিলেক্টিভ জাস্টিস। হ্যাঁ, মানে যতগুলো ইন্টারন্যাশনাল যতগুলো মেকানিজম আছে সবগুলো মেকানিজমে তুমি দেখবা যে একটা সিলেক্টিভ একটা পার্টের তোমার হচ্ছে বিচার আচার হচ্ছে। তুমি দেখো জাস্ট লাস্টে যে 3টা প্রসিকিউশন হইলো খেমার রুজদের, তাই না, কম্বোডিয়ার গণহত্যা নিয়ে তোমার আইসিসি কোর্টে হচ্ছে বিচার হয়েছে। কিন্তু দেখো একই সময় কিন্তু আমেরিকানরা তোমার ইয়াতে ভিয়েতনামে কি পরিমাণ ব্রুটালিটি এবং অ্যাট্রোসিটিস করেছে, সেগুলোর কিন্তু কোনো ধরনের প্রসিকিউশন, কোনো ধরনের বিচার আচার কিছুই হয়নি, এবং এটা নিয়ে কখনো হবেই না। একমাত্র বার্টন রাসেল সে মুহূর্তে সে মানে আমাদের এখানে যেরকম গণ আদালত হয়েছে একটা পিপলস ট্রাইব্যুনাল করছিল আর কি। হ্যাঁ, এর বাইরে কিন্তু কেউই কোনো ধরনের প্রসিকিউশনের মুখোমুখি হয় নাই, কোথাও না। সো এই যে আমরা এগুলো নিয়েও আবার পড়বো যে ইউজ এন্ড অ্যাবিউজ অফ দ্য হিউম্যান রাইটস। হ্যাঁ, এগুলো নিয়ে এই পলিটিক্সটাও আমাদের যাতে মাথার মধ্যে থাকে যে কোনগুলো প্রসিকিউশন ম্যাটার অফ প্রসিকিউশন, কোনটা ম্যাটার অফ প্রসিকিউশন না। এটা সব সময় তোমার হচ্ছে এই যে পাওয়ার পলিটিক্স এগুলো সব সময় এগুলো হচ্ছে তোমার ডিল করে। যাই হোক, যে জায়গাটা বলতেছিলাম জিওগ্রাফি অফ জেনোসাইড নিয়ে আমি যে আলাপটাতে যাচ্ছিলাম, সে সময় কি করতো, এই যে বলতেছে যে এখানে অ্যাট্রোসিটিস হচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে, সো এদেরকে উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার জন্য ইউরোপিয়ান সোসাইটিরা তারা নানান ওয়ার্ড মানে গার্জিয়ান বানাইতো, যে তুমি হচ্ছে ওই এলাকাটার গার্জিয়ান। সো দেখো এই গার্জিয়ানশিপ আমাদের এখানে রোহিঙ্গা ক্রাইসিসটা এক্স্যাক্টলি সেম। আমি এগুলো নিয়ে আলাপ করবো যে কিভাবে এটা এক্স্যাক্টলি সেম, একই স্ট্রাকচারাল ওয়েতে এটা ফাংশন করে। সো আমরা যখন বলবো যে এটা রুয়ান্ডার গণহত্যা, নো, এখানে বেলজিয়ামের ইন্টারেস্ট ছিল। আমরা যখন বলবো যে এখানে কঙ্গোর গণহত্যা, ইট ইজ নট কঙ্গো solely. When you talk about Liberian genocide, no, it is not Liberian genocide. It is also the genocide of তোমাকে কি বলে যে তোমার হচ্ছে ডায়মন্ড। হ্যাঁ, জেনোসাইড ফর ডায়মন্ড, তাই না? ওয়েস্টার্ন সোসাইটি গুলোর ডিরেক্ট ইনভলভমেন্ট আছে। তোমরা ব্লাড ডায়মন্ড মুভিটা দেখেছো না, কিভাবে ওয়েস্টার্ন সোসাইটি ডিরেক্ট তোমার হচ্ছে তাদের ইনভলভমেন্ট গুলো এগুলো ক্লিয়ার। তোমার হচ্ছে যখন আমরা when we talk about Iraqi, when we talk about তোমার হচ্ছে Lebanese তোমার হচ্ছে genocide is not Lebanese genocide. আমেরিকান ফরেন পলিসি, ওয়েস্টার্ন ফরেন পলিসি জেনোসাইড গুলাকে নানান উপায় এটাকে সবসময় ইনফ্লুয়েন্স করে। ক্লিয়ার সবাই? Yes, sir. Then when we talk about তোমার হচ্ছে জেনোসাইড, আমরা মনে করি যে জেনোসাইড ইট ইজ সামথিং ইরেশনাল, প্রবলেমেটিক। এই জন্য জেনোসাইড নিয়ে দেখবা খুব একটা কোনো ধরনের আলাপ আলোচনা হয় না, সবাই মনে করি ইট ইজ সামথিং ইরেশনাল। কিন্তু মনে রাখবা জেনোসাইড ইট ইজ সামথিং থিঙ্কেবল। কেন এটা কিভাবে থিঙ্কেবল, আমরা এটা নিয়ে এখন আস্তে আস্তে আলাপে যাব। মাহমুদ মামদানি যখন তার আলাপ শুরু করেছেন তিনি বলতেছেন যে কোন ধরনের জেনোসাইড নিয়ে when we talk about genocide we must need to remind its colonial roots. হ্যাঁ, এবং তিনি এই জন্য বলেন যে জেনোসাইড needs to be thought through within the logic of colonialism. তিনি বলতেছেন আফ্রিকাতে যত জেনোসাইড হয়েছে, ইভেন সাউথ এশিয়ান সোসাইটি, নন ওয়েস্টার্ন সোসাইটিতে জেনোসাইড হচ্ছে, এই জেনোসাইডের তোমার হচ্ছে একটা কমন জায়গা হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ তোমার এই যে এটার একটা জেনোসাইডাল এটার একটা তোমার হচ্ছে ইয়া আছে, এটার নাম কি, এই কলোনিয়াল, এটার একটা রুট আছে। আচ্ছা, আমি দেখতেছি 26 পার্টিসিপেন্ট। ও মাই গড, আমি তো মনে করছি মাত্র 20 জন। অনেকেই কি অনেকদিন পার্টিসিপেন্ট করো না এরকম আছো কেউ? হ্যালো, অনেকদিন আসো নাই, নতুন করে স্যার এসেছো? আমি সব সময় ছিলাম। না, আমি যারা ছিল তাদেরকে তো আমি চিনি, প্রতিদিনই তো তোমাদের সঙ্গে কথা হয়, অনেকের সঙ্গে আমার কথাই হয় না। আজকে এসেছো এরকম কে কে আছো? আমাদেরকে দেখতে এসেছো? আমাদের কবির ভাই এসেছেন। কবির ভাই, সালাম আলাইকুম। সালাম স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস। জি স্যার, মাঝখানে অসুস্থ ছিলাম দেখে পিসির আচ্ছা, সামনে বসতে প্লিজ পারি। সবগুলো একটু দেখে নিবা। আমি আর জি, নতুন কাকে কাকে পাচ্ছি। ও মাই গড, 25 জন আমার পার্টিসিপেন্ট। আমি তো মাত্র রিভিউ পাই মাত্র 14-15 জনের করে। মাই গড, বাকিরা প্লিজ সব জমা দিয়ে দিয়েন। আচ্ছা, আমি আলাপে পরে যাব, আমি আগে শেষ করি, আমাদের ক্লাস ডিসকাশন শেষ করি। যাই হোক, সো তিনি যে জায়গাটা আলাপ করেছেন, তিনি বলতেছেন যে এটা একটা কলোনিয়াল রুট আছে। কলোনিয়াল রুটটা হচ্ছে দু ধরনের জেনোসাইডকে উনি তখন ডিফারেন্সিয়েট করেছেন। একটা হচ্ছে জেনোসাইড অফ দ্য নেটিভ বাই দ্য সেটেলার। নেটিভ মানে যারা ইন্ডিজেনাস স্থানীয় তাদেরকে সেটেলাররা হত্যা করেছে, এন্ড জেনোসাইড অফ দ্য সেটেলার বাই দ্য নেটিভ।
সো এগুলো নিয়ে আমি আরেকটু পরে আলাপ করব, লজিক টজিক সবগুলো নিয়ে আলাপ করব। স্যাটেলাইট জেনোসাইড এটা নিয়ে কেউ বলবা? রাইসা বলো তো, হ্যারেরো জেনোসাইড নিয়ে বলো তো, জার্মানদের হ্যারেরো জেনোসাইড নিয়ে। রাইসা, জি স্যার। হ্যারেরো জেনোসাইডটা নিয়ে বলো। স্যাটেলাইট জেনোসাইডে মাহমুদ মামদানি যেটা আলাপ করেছেন, পড়েছো তুমি মাহমুদ মামদানির আর্টিকেলটা? জি স্যার, আমি অর্ধেকটা পড়েছি, আমি পুরোটা পড়ে শেষ করতে পারিনি। এটা তো খুবই সিম্পল আর্টিকেল, 14 পেজের, একদম সিম্পল। তোমাদের পড়তে আমি তো এই যে আজকে সকাল থেকে বসে আমি সকাল থেকে 3টা আর্টিকেল শেষ করে ফেলছি। আর্টিকেল পড়তে কিন্তু খুব একটা সময় লাগে না, তোমার যদি খুব কমিটমেন্ট থাকে, আগ্রহ থাকে, মজা পাও, দেখবা তুমি নিজে থেকে পড়তে আরো ইন্টারেস্ট পাবা। এটার সঙ্গে তুমি তখন রেফারেন্স খুঁজে খুঁজে আরো আর্টিকেল খুঁজবা। কেউ বলবা হ্যারেরো জেনোসাইডটা নিয়ে জার্মানের? এনিওয়ান? জাহরা? স্যার হ্যাঁ বলো। ওখানে হচ্ছে একটা জেনারেল, ওরা হচ্ছে রেস ক্লিনজিং এর নাম নিয়ে, মানে ওরা পিউরিফিকেশনের নাম নিয়ে দে কিল, মানে মানে অনেক মানুষ মারছিল ওরা, বাট ওটা হচ্ছে ওরা রেস ক্লিন করতে চাইছিল, মানে ওরা ওটাকে না, আমি ঘটনাটা জানতে চাচ্ছি না, purification- আমি তর্কটা জানতে চাচ্ছি। মাহমুদ মামদানি কি তর্কটা করছেন? আহ, এনিওয়ান? কেউ? সৌমিক পড়েছো? সৌমিক মাহমুদ মামদানির আর্টিকেলটা? সৌমিক? স্যার না না, তর্কটা জানি না। ভাই তোমরা একটু সুযোগ পাইলে পড়ো না, এক সপ্তাহে বললাম একটু দেখে নিতে, পড়ো নাই। বাকিরা কেউই পড়েন নাই? কেউই না? ও মাই গড। আচ্ছা, হেরোরো হচ্ছে, এরা হচ্ছে একটা জাতিগোষ্ঠী, তোমার হচ্ছে আফ্রিকান। আচ্ছা তোমরা মানে এটা যদি না পড়ে থাকো আমি তো খুবই অবাক হয়ে গেলাম। কেউই আমার সঙ্গে আমাকে একটু হেল্প করতে পারবে না? হেরোরো নিয়ে আর্টিকেলে কেউ হেল্প করবা একটু? পড়েছো কেউ? হেরোরো নিয়ে কেউ পড়েছো এর বাইরে? হ্যালো, কেউ পড়েছো? এত সুন্দর এত মজার একটা আর্টিকেল রেস তোমরা যদি না পড়ো। ব্যান্ডিং এর একটা ইয়া আচ্ছা ছিল আচ্ছা, স্যার। ঠিক আছে, আমি আলাপ করি, শোনো। আমি যেটা আলাপ করি শোনো, অসুবিধা নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমরা জানো যে ওয়েস্ট আফ্রিকার একটা পার্ট তখন হচ্ছে তোমার, এটা হচ্ছে জার্মানদেরকে তোমার হচ্ছে তারা এটা কলোনি নিয়ে নিছে। আচ্ছা যাই হোক, সেটাতে যাওয়ার আগে আমি যে আলাপটা করি, কেন এই আলাপটা ইম্পর্টেন্ট? আলাপটা ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য, হানা আরেন্ডের আলাপ তো আমরা সবাই শুনেছি। হানা আরেন্ড বলতেছেন যে জিউস কিলিংটা হয়েছে বা জিউস যে জেনোসাইড হয়েছে, ইট ওয়াজ সামথিং ডিপলি রুটেড উইথ সেটেলার্স জেনোসাইড। কারণ ফর দ্য ফার্স্ট টাইম যখন জার্মান ওয়েস্ট আফ্রিকার ওই তোমার এই যে হ্যারোরো সোসাইটিটা, তাদের যে ল্যান্ড সবগুলো তারা যখন দখল করেছিল, হেরোরোদের থেকে কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি তাদের থেকে এক ধরনের রেসিস্টেন্স ছিল। তো রেসিস্টেন্সটা কন্টিনিউয়াসলি থাকার পরে একজন জেনারেল ছিল, সে বলতেছে আমরা নানান ধরনের চুক্তি বা ট্রিটি করে এটাকে আমরা মিনিমাইজ করে ফেলবো। ব্রিটিশরা যেরকম নানান ধরনের ট্রিটিস কনভেনশন এগুলা করে তারা এটাকে মিনিমাইজ করেছে। কিন্তু জেনারেল ট্রোথা নামে একজন আসছে, সে এসে বলে নো, তাদেরকে হচ্ছে যেহেতু তারা আমাদের কথা শুনছে না, তখন তাদের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, তাদেরকে আমরা একদম টোটালি ক্লিনজিং, এথনিক ক্লিনজিং করে ফেলতে হবে, একদম টোটালি তাদেরকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, তিনি হচ্ছে এই জায়গা যে তারা চুক্তি মানতেছে না, কেন দে আর রেসিস্টিং আস, হ্যাঁ আমাদের মানে খবরদারিটা কেন দে আর নট অ্যাভয়েডিং। হ্যাঁ, এই জন্য তারা কি করলো, ট্রোথা যিনি জেনারেল তিনি হচ্ছে নির্দেশ দিচ্ছেন যে যারা হেরেরো যারা আছে তাদেরকে টোটালি মেরে ফেলার জন্য। সো মেজরিটি অফ দেম brutally killed by modern weapon, তখন তো অলরেডি মডার্ন উইপন অলরেডি ইনভেন্টেড থ্রু জার্মান সোলজার্স, এবং অনেকেই হচ্ছে দে ফ্লিড এবং তারা পালাই গেছে বতসোয়ানার দিকে। তারা যখন পালাইতো, আমি জানি না তোমরা আফ্রিকান ম্যাপটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, সেখানে একটা হিউজ ডেজার্ট ছিল, ডেজার্টের মধ্যে পানি না খেয়ে একটা লার্জ চাঙ্ক তারা টোটালি মারা গেছে। আর বাকি যারা হচ্ছে বেঁচে ছিল, প্রায় 20% এর মতো বেঁচে ছিল, তো এদেরকে তখন নিয়ে আসা হয়েছে। তখন কিন্তু
জার্মানদের মধ্যে 3টা ডিবেট হচ্ছে। এই যে হেরোদেরকে যে আমরা টোটালি তাদেরকে আমরা এক্সটারমিনেট করে দিচ্ছি, হ্যাঁ, ট্রোথার পলিসি ছিল যে তাদেরকে আমি কি করব, একদম টোটালি অ্যানিহিলেট করে দিব। কিন্তু তখন জার্মানের নিজেদের মধ্যে দুটো গ্রুপে ডিবেট করছে। একটা গ্রুপ বলতেছে যদি আমরা হেরোদেরকে যদি টোটালি অ্যানিহিলেট করে দিই, এটা না করে আমরা কি করতে পারি, হ্যাঁ, আমরা ওদেরকে পটেনশিয়াল লেবার ফোর্স আকারে ইউজ করতে পারি, ফলে ডিরেক্ট ওদেরকে মেরে ফেলা দরকার নাই। হ্যাঁ, উই ক্যান ইউটিলাইজ দেম অ্যাজ তোমার হচ্ছে পটেনশিয়াল লেবার ফোর্স। হ্যাঁ, ফলে একটা চাঙ্ক বিরোধিতা করেছে, আরেকটা চাঙ্ক বিরোধিতা করেছে এরকম ভাবে না, উই ডোন্ট নিড টু অ্যানিহিলেট, বাট আমরা তাদেরকে কি করতে পারি, হ্যাঁ, তাদেরকে আমরা কনভার্ট করে খ্রিস্টান বানাই ফেলতে পারি। কেউই কিন্তু তাদের রাইটের পক্ষে কথা বলছে না। 3টা পক্ষই খেয়াল করো, খুব ইন্টারেস্টিং। একটা তো ট্রোথা জেনারেল ট্রোথা আর কি, মানে যে জার্মান জেনারেল ছিল, হ্যাঁ, যে পারসিকিউশনটা যে, হ্যাঁ, তোমার হচ্ছে কোঅর্ডিনেট করছিল, সে তো চাইছে যে টোটাল অ্যানিহিলেট করার জন্য। সো তার মানে তার পলিসিটাই সবচাইতে বেশি তোমার হচ্ছে ডমিনেন্ট ছিল, এবং সে তো 80% কে মেরে ফেলছে। বাকিদেরকে নিয়ে আসার পরে একটা জায়গায় তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে আটকায় ফেলে তাদেরকে এই যে নাম্বারিং করে, তখন ফর দ্য ফার্স্ট টাইম দেখো 90s-এ 1904 সালের দিকে মেবি, হ্যাঁ, তখন তাদেরকে কি করতো, এই যে নাম্বারিং করে তাদেরকে লেবার ফোর্স আকারে ইউজ করতো। আর ওদের উপর এক্সপেরিমেন্টসও করা হতো। সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে সে সময় জার্মান ডাক্তাররা এসে এসে তাদের উপর এক্সপেরিমেন্ট করতো, নানান ধরনের মেডিকেল এক্সপেরিমেন্ট করতো। স্যার So হেরুর দেখো- বর্তমান নাম কি? হ্যাঁ, হেরুর বর্তমান নাম কি? ওরা তো টোটালি এক্সটারমিনেট হয়ে গেছে, একটা পুরা ওরা নাই, হারাই গেছে। ওদেরকে এখন হালকা পাতলা 2-4 জন যারা পালায়, বতসোয়ানা পালায় বাইচা ছিল, তারা ছিল। মোস্টলি তারা মারা গেছে এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে অল্প কয়েক বছরের মধ্যে মারা গেছে। আর যে কয়জন বাইচা ছিল তারা কনভার্ট হয়ে খ্রিস্টান হয়ে, তারা তাদের যে তোমার হচ্ছে হিস্ট্রি, তাদের কালচার, এভরিথিং দে হ্যাভ ফরগটেন। সো ওদের হ্যাঁ বলো। ওদের মুভমেন্টটাকে তো মানে ন্যাশনালিস্ট মুভমেন্ট বলা যায় একটা, যেহেতু কলোনিয়াল রুলের এগেইনস্টে ওরা নিজেরা। না, সেগুলো নিয়ে আমি পরে আলাপ করছি। আমি এখন যে জায়গাটাতে আলাপ করছি সেটা হচ্ছে এই যে স্যাটেলাররা, এই যে জার্মান স্যাটেলাররা বাইরে থেকে গিয়ে সেখানকার যারা নেটিভ তাদেরকে পারসিকিউট করে তাদের ভূমিগুলোকে দখল করেছে, এবং ব্রুটালি তারা টর্চার করে তাদেরকে এক্সটারমিনেট করেছে। এই এক্সটারমিনেটটা ইট ইজ সামথিং পরবর্তীতে আমরা দেখেছি, এই এক্সটারমিনেশনের এই প্রক্রিয়াটাই জার্মান পরবর্তীতে নিজ দেশের জিউসদের বিরুদ্ধে তারা এটাকে ইউটিলাইজ করেছে। সো এবং প্রত্যেকটা প্রসেস, বরং তারা হেরোদের বিরুদ্ধে যে যে প্রক্রিয়াগুলো তারা এগুলো এক্সপেরিমেন্ট করেছে, এই জিনিসগুলোর আরো আপডেটেড ভার্সন, তাই না? তুমি যখন এক ধরনের টর্চার তুমি যখন এক্সপেরিমেন্ট করে ফেলো, তখন তুমি এটারও আরো আরো মডার্ন আপডেটেড ভার্সন কি হতে পারে, তুমি সেটাকে ইউটিলাইজ করবা। সো হানা আরেন্ডের বক্তব্য হচ্ছে আমরা যে মডার্ন জেনোসাইড দেখতেছি এবং মডার্ন যে পারসিকিউশন দেখছি, মডার্ন যে এক্সটারমিনেশন দেখছি, ইট ইজ সামথিং মানে ডিপলি রুটেড ইন কলোনিয়ালিজম। কারণ কলোনি কায়েম করতে গিয়ে জার্মানরা আসলে এই কাজগুলো করেছে। সো ক্লিয়ার? So when Nazis set out to annihilate Jews, it is far more likely that they thought of themselves as natives and Jews as settlers. Okay? So এই জায়গাগুলো তারা হচ্ছে দেখো এই যে সেটেলার জেনোসাইড গুলো ঠিক এইভাবেই ঘটেছে, হ্যাঁ, যে তোমার হচ্ছে নেটিভদেরকে তারা এইরকম ভাবে তারা হচ্ছে কিলিং করেছে। সো ক্লিয়ার তোমরা এই জায়গাটা? এইবার আসো, আমি যে জায়গাটাতে ফ্রান্স ফানো নিয়ে আমি বারবার আলাপ করতে চাই। ফ্রান্স ফানো আবার বলেন, উনি আবার হচ্ছে ইট ইজ সামথিং যে উনি লেজিটিমাইজ করেন এই যে জেনোসাইড অফ সেটেলার বাই দ্য নেটিভরা, মানে ইন্ডিজেনাস পিপল। যেমন আমি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছি, ব্রিটিশদেরকে জেনোসাইড করে মেরে ফেলতেছি 1958 বা 57-এ ওহাবি আন্দোলনের মধ্য দিয়ে। এই ধরনের মুভমেন্ট গুলোকে কিন্তু ফ্রান্স ফানো তিনি এটাকে কি করেছেন, তিনি এটাকে লেজিটিমাইজ করেছেন। উনি বলতেছেন যে an eye for an eye, a response to a prior violence. So যখন নেটিভরা যখন স্যাটেলারদেরকে মারে, it is not merely genocide, it is something a response to prior genocide, prior violence. তিনি হচ্ছে, আমি জানি না তোমরা ফ্রান্স ফানোর নাম শুনেছো কিনা, উনি হচ্ছে মূলত একজন ডাক্তার ছিলেন, ব্ল্যাক ছিলেন, এবং খুবই ব্রুটালি তোমার হচ্ছে এনকালচার্ড হয়েছেন ফ্রেঞ্চে। পরবর্তীতে আলজেরিয়াতে যায় তিনি ডাক্তারি প্র্যাকটিস করেছেন, এবং আলজেরিয়াতে যখন তার ফ্রেঞ্চ কলোনির সবচেয়ে ব্রুটাল ফোর্সটা তারা যখন সেখানে অ্যাপ্লাই করেছিল, এট দ্যাট মোমেন্ট তিনি সেখানে ডাক্তার হিসেবে কাজ করেছেন, হ্যাঁ, আলজেরিয়াতে। তখন হচ্ছে তিনি আলজেরিয়ার যে লড়াইটা একদম কাছ থেকে দেখেছেন, এবং আলজেরিয়ান লড়াইটাকে তিনি হ্যাঁ এটাকে লেজিটিমাইসি করেছেন, এটার বয়ান তৈরি করেছেন, ফ্রেঞ্চদের বিরুদ্ধে ডিরেক্ট লড়াই করেছেন।
ফ্রেঞ্চরা এত ব্রুটালি আলজেরিয়ানদেরকে টর্চার করেছে, এনিহিলেট করেছে, তখন আলজেরিয়ানদের যে রেসিস্টেন্স, এই রেসিস্টেন্সকে তিনি বলছেন ইট ইজ সামথিং এ রেসপন্স টু প্রায়র ভায়োলেন্স এন্ড নট অ্যান ইনভাইটেশন টু ফ্রেশ ভায়োলেন্স। এটা কোনো একটা ফ্রেশ ভায়োলেন্স না। এই জন্য অনেকেই তোমার ফ্রান্স ফানোকে নিয়ে দেখবা, উনি কিন্তু অসংখ্য ইন্টারেস্টিং ডিবেট আছে। উনি বলে যে আলজেরিয়ানরা যখন ফ্রেঞ্চদেরকে মারে ডিরেক্ট গুলি মারে না, জবাই করে দেয়, ব্লাড বের হয়। এই যে ব্লাড বের হওয়া, এটার সঙ্গে কিন্তু ইট ইজ সামথিং, সে একটা রিভেঞ্জ নিচ্ছে, এর রেসপন্স টু প্রায়র ভায়োলেন্স। এই জন্য তিনি যখন টর্চার করার কথা বলতেন, তিনি এগুলাকে মোস্টলি লেজিটিমেসি দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় যে ফাদার অফ, মানে হ্যাঁ, ভায়োলেন্সও এরকম বলা হয় আর কি। যাই হোক, উনি খুবই গুরুত্বপূর্ণ একজন দার্শনিক, হ্যাঁ, এবং অ্যান্টি কলোনিয়াল যে মুভমেন্ট গুলো ছিল তিনি এই জায়গাগুলোতে ছিলেন। সো তুমি দেখবা যখন সারা দুনিয়াতে তোমার দেখবা যে সেটেলাররা, বিশেষ করে কলোনিয়াল মাস্টাররা নেটিভদের বিরুদ্ধে, স্থানীয় লোকজনের বিরুদ্ধে ম্যাসাকার, জেনোসাইড গুলা তারা হচ্ছে এগুলাকে কোঅর্ডিনেট করেছে। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে নেটিভরাও এটার বিরুদ্ধে তারা কি করেছে, একটা রেসপন্স করেছে। হ্যাঁ, তবে এই রেসপন্সটা ইট ইজ নট সামথিং এ ফ্রেশ ভায়োলেন্স, রেদার ইট ইজ সামথিং এ রেসপন্স টু তোমার হচ্ছে প্রায়র ভায়োলেন্স। ক্লিয়ার তোমরা এই জায়গাটা? ক্লিয়ার? ইয়েস স্যার। কোনো কোশ্চেন আছে তোমাদের? তোমাদের কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে তোমরা দিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে আসো, এখন আসো এই জিনিসটা। ওকে, সো নেটিভরা, হ্যাঁ, মানে ইট ইজ নট সামথিং, তোমরা হচ্ছে ফানো যেটা আলাপ করছেন যে এই ধরনের ভায়োলেন্স, হ্যাঁ, নট লাইফ ডিনাইং বাট লাইফ এফার্মিং। হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে, আচ্ছা যাই হোক, এই ধরনের প্রবলেম গুলো নেটিভরা কেন জেনোসাইডের মধ্যে গেল, এটা নিয়ে কিন্তু অসংখ্য ইন্টারেস্টিং আলাপ আছে। তোমরা মাহমুদানের আলাপটা দেখে নিবা। তিনি সেখানে আলাপ করছেন যে নেটিভরা একটা সময় তখন যারা রিয়েলাইজ করলো দে আর বিং পারসিকিউটেড এবং কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি পারসিকিউটেড, তখন তারা স্বভাবতই সেটেলারদের বিরুদ্ধে তারা এক ধরনের রিভোল্ট এবং রেসিস্টেন্স করবে। এটা স্বভাবতই স্বাভাবিক। কিন্তু দেখা গেল সেটেলাররা চলে যাওয়ার পরে যে জায়গাটা দেখা গেল, মানে সকল দেশ আস্তে আস্তে দে হ্যাভ স্টার্টেড টু লিবারেটেড দেমসেলফ। এই জিনিসটা চলে যাওয়ার পর তাদের সাইকির মধ্যে এক ধরনের মেন্টালিটি ডেভেলপ করেছে, আমরা হচ্ছি ভাই ভূমিপুত্র, উই আর দ্য নেটিভ। এবং এই দিস কাইন্ড অফ পিপল, হ্যাঁ, দে অকুপাইড আওয়ার ল্যান্ড, দে মাইগ্রেটেড ইন আওয়ার ল্যান্ড এন্ড দে পারসিকিউটেড আস, দে ডমিনেটেড আস। ফলে এদেরকে তো স্পেস দেওয়া যাবে না। বুঝেছো জিনিসটা, যেটা রুয়ান্ডার ক্ষেত্রে ঘটেছে। যেমন হুতুরা কি ডিবেট করছে, হুতুরা বলছে আমরা কলোনিয়াল পিরিয়ডটা ছিল যে টোটাল পিরিয়ডে আমরা দেখলাম আমরা মোস্টলি পারসিকিউটেড, আমাদেরকে গভর্নমেন্ট জব দেওয়া হইতো না, চাকরি দেওয়া হইতো না, আমাদের যে কোনো রেসিস্টেন্সকে পারসিকিউট করা হইতো। এবং আমাদের এই পারসিকিউশনের ক্ষেত্রে দেখা যেত কি বেলজিয়াম সরকার এবং বেলজিয়াম সরকারকে সাহায্য করতেছিল তুৎসিরা। সো তুৎসিদের বিরুদ্ধে তাদের এক ধরনের, তারা বলতেছে আমরা হচ্ছে ভূমিপুত্র, তুৎসিরা বাইরের। একই রকম ভাবে তুমি দেখো রোহিঙ্গাদের প্রেক্ষাপটে যে জায়গাটা আমি আলাপ করতে চাচ্ছিলাম, মায়ানমারের বক্তব্য কি? মায়ানমারের বক্তব্য হচ্ছে আমরা এখানকার ভূমিপুত্র, হ্যাঁ, উই আর দ্য নেটিভ, দে আর দ্য আউটসাইডার, হ্যাঁ, তারা হচ্ছে উই পোকা, বাইরে থেকে এসছে। আসামের ইন্ডিয়ানদের প্রেক্ষাপট একই রকম ভাবে, ইন্ডিয়াতে কাশ্মীর যে মুসলমান মানেই হচ্ছে বাইরে থেকে আসছে, আমরা ইন্ডিয়ানরা মানেই হচ্ছে আমরা এখানকার ভূমিপুত্র। বুঝেছো তর্কটা? ক্লিয়ার? বুঝেছো তর্কটা? জি স্যার। সো এই জিনিসটা সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় এটা সেম ওয়েতে, মামদানির বক্তব্য হচ্ছে এটা সেম ওয়েতে সব জায়গায় এটা একই ওয়েতে ফাংশন করেছে। ফলে তার বক্তব্য হচ্ছে রুয়ান্ডান জেনোসাইড অ্যাজ নেটিভ জেনোসাইড। নেটিভরা তারা কি করছে, তখন তারা ভাগ করতেছে আজ এন্ড দ্যাম, যে আমরা হচ্ছে এটার ভূমিপুত্র, হ্যাঁ, আমরা আমাদের রাইটটাকে, আমাদের নিজস্ব কালচার কৃষ্টিকে সেভ করতে হলে, হ্যাঁ, উই নিড টু এনিহিলেট দ্যাম। দেন দ্যাট ইজ হোয়াই, যে আমদানির বক্তব্য হচ্ছে এই যে তাদের একটা নেটিভ থিঙ্কিং যে আমরাই হচ্ছে ভূমিপুত্র, দে আর দ্য আদার, এই জায়গা থেকেই তো তার তোমার হচ্ছে, হ্যাঁ, তোমার হচ্ছে এই এই তোমার তুৎসিদের বিরুদ্ধে গণহত্যাটা হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেম লজিকে এভরিহোয়ার, সারা দুনিয়াতে জেনোসাইড গুলো ঘটে। মোস্টলি দেখবা যে এটা কলোনিয়াল রুটের এই দুটো জায়গা, তুমি দেখবা যে এই দুটো জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট। ক্লিয়ার তোমরা সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এবং এই জন্যই তার যে রিসার্চ কোশ্চেন ছিল যে হাউ নেটিভ এন্ড সেটেলার অরিজিনেটেড অ্যাজ পলিটিক্যাল আইডেন্টিটিজ, এই যে একটা বাইফার্কেশনের দুটো আলাদা, হ্যাঁ, তোমার ডিস্টিংক্ট ক্যাটাগরি ডেভেলপ করছে এবং ডিস্টিংক্ট ক্যাটাগরি ডেভেলপ হয়ে একজন একজনকে পারসিকিউট করছে। ইট ইজ সামথিং কনস্ট্রাক্টেড,
এবং ইট ওয়াজ সামথিং পসিবল বিকজ অফ দা তোমার হচ্ছে মডার্ন কলোনিয়ালিজম। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা ইস্যু আমি চাচ্ছিলাম তোমাদেরকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আলাপ করার জন্য। আমার পক্ষে এখন সম্ভব না, কারণ তোমাদের উপর এমনি অনেক প্রেসার হয়ে যায়। 10 উইকের জায়গায় 11 উইক করেছে, আমি এটাকে 10 উইকে নিয়ে আসবো। একটা জিনিস হচ্ছে, তোমরা একটা বই আছে আফটার এভিল, হ্যাঁ, তোমরা কেউ পড়েছো কিনা জানি না। আফটার এভিল তোমাদের যাদের ইন্টারেস্ট আছে জেনোসাইড বা এই ধরনের ইস্যুগুলো নিয়ে, তোমরা এই বইটা একটু পড়ে নিও। হ্যাঁ, এটা অনেক বড় লম্বা বই, 539। যাদের ভবিষ্যতে আগ্রহ থাকবে এটা একটু দেখে নিবা। আফটার এভিলটা হচ্ছে, ধরো এক জায়গায় পারসিকিউশনটা ঘটছে, যেমন তোমার ইয়াতে ঘটে গেছে অলরেডি সাউথ আফ্রিকাতে। সো তারা এটাকে রিকনসাইল করেছে, তাই একটা জাস্টিসের একটা নোশন তারা ডেভেলপ করেছে। সাউথ কোরিয়াতে একরকম ভাবে, সাউথ আফ্রিকাতে তারা এক ধরনের ডেভেলপ করেছে, রুয়ান্ডাতে এই যে গাসাসা যেটা ট্রাইব্যুনালের কথা বলেছি, তারা এগুলোর এক ধরনের রিমেডি করেছে। যেমন বাংলাদেশেও কিন্তু এখন অনেক আলাপ হচ্ছে, যেমন দেখো বাংলাদেশের এখন যে এক্সিস্টিং যে ল এন্ড অর্ডারের মধ্যে বাংলাদেশে যারা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, এরা কি কোনো ধরনের লিগ্যাল প্রোটেকশন পাচ্ছে? না স্যার। পাচ্ছে? বাংলাদেশের যে এক্সিস্টিং যে লিগ্যাল অর্ডার পাচ্ছে না। সো এই যে যারা তাদের, খেয়াল করো, যারা এই ধরনের তোমার হচ্ছে টর্চার, হত্যার শিকার হয়েছে, তাই না, এটার এক ধরনের, যখন এটা একজনের একটা সময় এটা একটা ট্রানজিশনাল জাস্টিসের কোশ্চেন আসবে না, এই কোশ্চেনটা কিভাবে ডিল করা হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই তুমি দেখবা যারা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ার হয়েছে, হাত হারায় ফেলছে, পা হারায় ফেলছে, আজীবনের জন্য পঙ্গু করে ফেলা হয়েছে, এবং যারা মানে যে এক্সিস্টিং তোমার হচ্ছে ইয়ার মধ্যে পাচ্ছে না, সো তাদেরও তো একটা লিগ্যাল প্রোটেকশন, এগুলো নিয়ে তো একটা কথা হবে, এগুলো কিভাবে প্রসিকিউশন হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একটু জেনে নিবা, এই প্রসিকিউশনের ইস্যুগুলা। তোমরা হয়তো বা অনেকে ইন্টারন্যাশনাল তোমার প্ল্যাটফর্মে যারা কাজ করতেও পারো, হ্যাঁ, ইউএনএইচসিআর, মানে তারপর হচ্ছে, হ্যাঁ, ইউএন হিউম্যান রাইটস, নানান জায়গায় নানান প্ল্যাটফর্মে তোমরা এই বইগুলো একটু দেখে নিবা তোমাদের কারো কোনো। আচ্ছা ইয়াসমিন, তুমি এখন ক্লিয়ার যে হুতু তুতসির ডিবেটটা? Yes, sir. ওকে, এনি কোশ্চেন? আয়ান, এনি কোশ্চেন? No, sir. নো? Not at the moment, sir. আচ্ছা, কোনো অ্যাড করবা কিছু? তো জেনোসাইড করে কেন? এখানে কোনো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি কোনো এক্সপ্লেনেশন আছে বা ইভোলিউশনারি বায়োলজি? মানে মানুষের মধ্যে কেন এই যে সবাই মিলে যে টুটসিদেরকে অ্যাটাক করলো, হ্যাঁ, মিনিস্টার থেকে শুরু করে এডুকেটেড থেকে শুরু করে সবাই, তো এই মানে একদম প্রাইমাল ইনস্টিংক্ট থেকে কিভাবে আসে জিনিসটা? এই যে এটা তো একটা পলিটিক্যাল প্রসেস, আমি তো বারবার তো যেটা আলাপ করছিলাম, এটা একটা পলিটিক্যাল প্রসেস এবং এটা ডিপলি রুটেড উইথ, মানে মামদানি যেটা বলতেছেন এটা একটা কলোনিয়াল, এটা একটা ডিপলি রুটেড, কারণ কলোনিয়ালিজম বা তোমার হচ্ছে পলিটিক্যাল, ইন্ডিয়াও তো সেম হচ্ছে। হ্যাঁ, আমি এই আলাপটা শেষ করি। সেটা আমি হচ্ছে আসলে বায়োলজিক্যাল ব্যাপার বলছি না, না, আমি ওটাই বলছি, শোনো। সেটা হচ্ছে যে তোমার এমন একটা বাস্তবতা তৈরি হয়, যে বাস্তবতার মধ্যে, মানে এই যে রাজনৈতিক বাস্তবতাটা এমন একটা জায়গায় নিয়ে যায়, যে জায়গায় মানে মামদানির বক্তব্য হচ্ছে যেমন কলোনিয়ালিজম, সে এমন একটা বাস্তবতা তৈরি করে দিয়েছে, যে বাস্তবতার মধ্য দিয়ে তুমি ফিল করছো ইউ আর পার্ট অফ দ্যাট কমিউনিটি and he or they are not part of that community, এবং you are being persecuted, you are being problematized. বেসিক্যালি কি আইডেন্টিটি দিচ্ছে, কেউ একজন আইডেন্টিটি পাচ্ছে, এটার জন্য কি এটা হচ্ছে? ইয়েস। সো এই আইডেন্টিটি পলিটিক্স এখানে ফাংশন করে। সো সৌমিক যেটা বলতেছো, এটার কারণটা হচ্ছে লজিক্যাল, যে জায়গাটা, সে লজিকটা হচ্ছে আমাদের মডার্ন যে রাজনৈতিক যে বাস্তবতা, এই বাস্তবতাটা আমাদের এমন এক বাস্তবতায় নিয়ে যায়, যে বাস্তবতায় আমরা আমাদের যারা অপর জনগোষ্ঠী, হ্যাঁ, তাদেরকে আমাদের নিজেদের ব্রডার ক্যাটাগরি, হিউম্যান ক্যাটাগরির মধ্যে আমরা আর ভাবতে পারি না। আমরা মনে করি আমরা তাদের কারণেই আমরা ডিপ্রাইভড, তাদের কারণেই আমাদের যত সমস্যা, তাই না? ইন্ডিয়াতে দেখো আসামিদের বিরুদ্ধে তাদের এত ক্রোধ, ঘৃণা কেন, তাই না? তারা দেখতেছে যে তাদের কারণেই তাদের সবকিছু, বুঝেছো জিনিসটা? সো এই যে জায়গাটা, এই জিনিসগুলো আমাদের কারণেই এই প্রবলেমটা। স্যার এটা কি ধীরে 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 ইনজেক্ট করা হয় ব্রেইনে? ইয়েস, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে, হ্যাঁ, তোমার হচ্ছে একটা লার্জ চাঙ্ক অফ পিপলের প্রতি তোমার এক ধরনের ঘৃণা, বিদ্বেষ ডেভেলপ করে,
বুঝেছো সৌমিক জিনিসটা? স্যার আমাকে একটা বন্দুক দিল, আমি গুলি করে দিলাম, এটা কিন্তু নো লেস নো লেস নো পার্সোনাল। নো কিন্তু মানে টুটসিদেরকে ওরা কি করলো, ওরা ম্যাচেটি দিয়ে, যেটাকে ওরা পাঙ্গা বলতো হুতুরা, হ্যাঁ 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 পাঙ্গা দিয়ে মানে একসাথে কয়েকজন মিলে কোপায় কোপায় মারা, এটা কিন্তু অনেক বেশি পার্সোনাল। এইটা অনেক অনেকটা ভিতর থেকে আসার কথা না, এটা পারলো কিভাবে? আচ্ছা তুমি চাইলে একটা তুচ্ছি দেওয়া দরকার নাই, বাংলাদেশে তোমরা দেখো না কিভাবে পিটায় মেরে ফেলে। যে অপারেশন স্যার, ছাত্রলীগ চাপাতি দিয়ে কোপায়। না না এটাও ওটা তো মানে পলিটিক্যাল, ওটা তো একটা পলিটিক্যাল ডাইমেনশন, ওটা এথনিক বা রেসিয়াল জায়গা না, ওটা মোস্টলি পলিটিক্যাল। হ্যাঁ বলো যেটা সারিয়া যেটা বলতেছিলা বলো। এই যে স্যার তুসিরা হুতুদেরকে স্যার দীর্ঘদিন ধরে স্যার এই যে যেটা হয়েছিল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ভার্সেস, হ্যাঁ, যে তারা সব সময় সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেশনে এখানে ওখানে স্যার তারাই প্রায়োরিটি পাচ্ছিল স্যার। স্যার যেটা হচ্ছে যে আমি স্যার আমার ল্যান্ডে আমি থাকি স্যার, কেন স্যার ওরা এসে স্যার আমাদের অপরচুনিটি গুলো নিয়ে যাবে স্যার? এই জিনিসটা একটা নিজের মধ্যে জমায় রাখতে 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 একটা সময় আউটব্রাস্ট করছে ইয়েস স্যার। মানে এই জিনিসটা এটাই এরকম। তো হচ্ছে স্যার। সেটা তো সরি, তুৎসিদের প্রেক্ষাপটটা হচ্ছে যে এরকম যে তোমার হচ্ছে সাইকিটা ডেভেলপ করা। আমি এই যে তোমরা যেমন থিঙ্ক অ্যাবাউট আবরার ফাহাদের কেসটা খেয়াল করো, মানে টর্চার করতে 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 খেয়াল করছো জিনিসটা? তো এই যে সাইকিটা কিভাবে ডেভেলপ করছে যে তাকে আমাকে পিটায় 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 মেরে ফেলতে হবে, মানে বুঝেছো জিনিসটা? তো এটা তো একটা সাইকি, তাই না? এটা তো ডেভেলপ হয় থ্রু তোমার হচ্ছে পাবলিক ডিবেট, এগুলো কিন্তু এমনি এমনি তোমার সাইকি গুলো ডেভেলপ হয় না। তুমি মুভি দেখবা, সিনেমা দেখবা, পত্রিকার কলাম, মিডিয়া ডিবেট, আশপাশের হচ্ছে তোমার হচ্ছে ডিবেট, এই ডিবেট গুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে তোমার সাইকিটা ডেভেলপ করবে। ইন্ডিয়াতে তো আজকে তো হিস্ট্রিক্যাল ডে, জানো কিনা তোমরা? ইন্ডিয়াতে আজকে কি হচ্ছে জানো? না স্যার। ও মাই গড, আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তোমরা জানো না আজকে? জি স্যার। ও জি মাই স্যার গড। জানি। সো যে জায়গাটা দেখো এই যে সাইকি গুলা, মাই গড, তোমরা যদি দেখতা মানে সাইকি, আমি সোয়াসে পড়তে গেছি, আমি আমার অনেক ইন্ডিয়ান খুবই ভালো বন্ধু আছে, কিছু কিছু মানুষকে পেয়েছি, ও মাই গড, মানে যাই হোক, মানে সব মানে বাংলাদেশিরা যায় নাকি সব ইন্ডিয়া খেয়ে ফেলতেছে, মানে উই পোকার মতো সব খেয়ে ফেলতেছে, মানে সবার ধারণা, শিক্ষিত মানুষদের ধারণা, সোয়াস থেকে পড়ে যাওয়া মানুষ তাদের ধারণা, হ্যাঁ, যে আসামটাকে গিলে খেয়ে ফেলছে। মানে সবার কিন্তু দেখো আমাদের আশপাশে যতগুলো প্রতিবেশী, মায়ানমারের ধারণা আমরা চিটং এর লোকদেরকে রোহিঙ্গা পাঠাই দিচ্ছি, ইন্ডিয়ানদের ধারণা আমরা পশ্চিম বাংলায় পাঠাই দিচ্ছি, আসামে পাঠাই দিচ্ছি, বিহারে পাঠাই দিচ্ছি, ইভেন আমরা নাকি মহারাষ্ট্রেও পাঠাইছি। হ্যাঁ মানে মানে এই যে দেখো এই যে একটা ভয়, ফিয়ার অফ, এই যে ফিয়ার, এই ফিয়ারটা তো এটা তো অটোমেটিক্যালি দিনে দিনে তৈরি হয় নাই, এই জিনিসটা তো তাদের যে ডিবেট হয় কালকে না পরশু, মানে তুমি দেখবা আজগুবি আজগুবি মানে নিউজ, তোমার যে ন্যারেটিভ, হ্যাঁ নিউজ গুলো ন্যারেটিভ গুলা তৈরি করে আর কি, বুঝছো? নানান মানে সত্য মিথ্যা সবকিছু মিলে ঝুলে এই ধরনের তোমার হচ্ছে বয়ানগুলা সোসাইটিতে তৈরি হয়, এবং বয়ানগুলা সোসাইটিতে তৈরি হওয়ার মধ্য দিয়ে আমাদের ব্রেনের মধ্যে এগুলো ইনজেক্ট করে। হ্যাঁ বলো। আসামের এই ধারণাটা স্যার একাংশ তো স্যার ভুল না স্যার। স্যার আপনার হচ্ছে যে স্যার ৭৭-এর পর থেকে স্যার একেবারে ৯০ পর্যন্ত স্যার অনেক মানুষ তো স্যার বাংলাদেশ থেকে আসামে গিয়ে স্যার সেখানে সেটেল হয়েছে স্যার। স্যার তারপর স্যার তাদেরকে দিয়ে স্যার আমি আন্দোলনটার নাম ভুলে গেছি স্যার, ওই যে স্যার আপনার পশ্চিমবঙ্গে প্রেস ক্লাবের মধ্যে স্যার এই ইন্ডিয়ান হিন্দুদের স্যার মদদে স্যার বাঙালিরাই স্যার আন্দোলন করলো, যে তারা স্যার সেখানের মধ্যে ওপেন ঘোষণা শোনো করছিল। শোনো এই এটার নাম কি সাকিব, এখানে কিন্তু নানান ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে বাংলাদেশেও তোমার হচ্ছে একটা সময় হিন্দুদের বিরুদ্ধে মারাত্মক আকারে পারসিকিউশন হয়েছে, হ্যাঁ তোমার নানান জায়গায়, এবং বাংলাদেশের এইটা হচ্ছে নানান পলিটিক্যাল রিজাইমে নানান ভাবে হয়েছে। সো একটা হিন্দুদের একটা পার্ট কিন্তু বাংলাদেশ থেকে তোমার হচ্ছে পারসিকিউটেড হয়ে, আবার একটা অংশ হচ্ছে ভয় পেয়ে, হ্যাঁ মানে সে পারসিকিউটেড হয় নাই কিন্তু সে ভয় পাচ্ছে যে এদের সঙ্গে থাকা যাবে না, সো একটা ভয়ের জায়গায় থেকে চলে গেছে যে কোনো সময় আমি অ্যাটাক হইতে পারি। আবার একটা চাঙ্ক গেছে সিলেটে, তোমার হচ্ছে তোমার আসামের প্রেক্ষাপটে আমি যেটা দেখেছি যে কংগ্রেসের ভোট মেশিন দরকার, কংগ্রেস ভোট পাচ্ছিল না, সো তারা তখন কি করছে যে তোমার শ্রীমঙ্গল, মৌলভীবাজার ওখানকার নানান মানুষজনকে বলছে তোমরা এদিকে চলে আসো, যেহেতু তাদের মধ্যে একটা ফিয়ারও কাজ করেছে যে এলাকায় হ্যাঁ মুসলিম মেজরিটি, ফিয়ারটা তো থাকেই সব জায়গায়, এটা আছে, সো এই কারণে তারা হচ্ছে চলে গেছে অনেকে। সো দেখো অনেকে কিন্তু সে সময় গেছে, এখন আসো সে সময় কিন্তু ইট ওয়াজ সামথিং ওয়েলকামড। আরেকটা আসো তোমার মানে যে বলা হচ্ছে যে হিন্দুদের যে পার্টটা গেছে ইট ইজ সামথিং, তারা বলছে যে ইট ইজ সামথিং ওয়েলকাম, কিন্তু মুসলিম যে পার্টটা গেছে সেটা তো একটা সময় তো এটা আলাদা ছিল না যে আসাম আর বাংলা, এটা তো এরকম ভাবে বাউন্ডারি আলাদা ছিল না, সবকিছু তো ব্রিটিশ ইন্ডিয়া আকারে কল্পনার মধ্যে ছিল, জিনিসটা বুঝেছো?
তখন তো ব্রিটিশরাই চাইছিল যে এই এলাকায় যায় জমিগুলো অনাবাদি হয়ে আছে, এগুলো আবাদ করো। সো রংপুরের সেখানকার যে, এখন হুট করে যদি আজকে মানে থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়া যদি ভাগ হয়ে যায়, নানান মানুষ নানান জায়গায় মাইগ্রেট করেছে না, তাই না? আমরা তো তখন হুট করে এটা 47-এ যখন আমরা এটা মানে একটা নতুন বাউন্ডারি তৈরি হইলো, নানান মানুষ নানান ভাবে এর আগে তো মাইগ্রেট করেছে। সো এই মাইগ্রেশনের জায়গাটা তো ইট ওয়াজ সামথিং পার্ট অফ হিউম্যান হিস্ট্রি। হ্যাঁ, এটা তো সামথিং রিয়েলিটি। সো এই রিয়েলিটিটাকে তুমি যখন স্টিগমাটাইজ করবা, যেমন বার্মিজরা কি বলতেছে, বাঙালিরা এসে আমাদের সব জায়গা জমি সব দখল করে নিয়ে যাচ্ছে, সো আমরা হচ্ছে নেটিভ, আমরা এটার ভূমিপুত্র, আমরাই হচ্ছে হ্যাঁ এই জায়গাটা। সো এটা তো এক ধরনের মানে খুব বাজে ধরনের যুক্তি হয়ে যাচ্ছে। মডার্ন স্টেট হয়ে যাওয়ার পর তুমি ওই যে যেটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলতেছে, তুমি পুরানা সময়টারে দিয়া বর্তমান সময়টাকে জাজ করতেছো। বুঝেছো জিনিসটা? আচ্ছা স্যার, হুম। স্যার তাহলে স্যার মহাজির সংঘ স্যার যারা ছিল স্যার, ওরা তো স্যার অ্যাকচুয়ালি তো স্যার তারা তো স্যার অনুপ্রবেশকারী স্যার, এটা তো স্যার হিন্দু না স্যার, ওরা মুসলমান স্যার। স্যার যারা স্যার 47-এও না স্যার, এরপর 71-এও না স্যার, তারা কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছে স্যার তারা 90-এর দশকে স্যার। তারা স্যার 85 থেকে 90-এর মধ্যে স্যার এই মহাজির সংঘটা স্যার তৈরি হয়েছে স্যার। তারা তো স্যার মুসলমান জনগোষ্ঠী, যারা স্যার ওপেনলি তারা বলছে তারা স্যার হাজার হাজার মানুষ সেটেল হয়েছে। সাকিব, জি স্যার। জিনিসটা হচ্ছে তারা যখন সেখানে সেটেল হয়েছে, ইট ওয়াজ স্যার। সামথিং ওয়েলকাম এট দ্যাট মোমেন্ট। যেমন থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ, আমার 3-4 জেনারেশন আগে আমি কি বাংলাদেশে ছিলাম? আমার তো জেনারেশন না তো আমরা তো দেখি যে আমাদের আমাদের রুটটা ছিল হচ্ছে তোমার এটার নাম কি খোরাসান থেকে এসেছি, হ্যাঁ আমরা যারা। সো আমরা তোমার হচ্ছে খোরাসান থেকে আসার পরে, যেমন থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ, সো আমাদের এরপর রুটটা হচ্ছে নানান ভাবে চেঞ্জ হয়েছে। 47-এ আমাদের একটা লার্জ চাঙ্ক বাংলাদেশে চলে আসছে। এখন আমি কি বলবো যে ভাই এরা ইন্ডিয়ান থেকে অনুপ্রবেশকারী? যেমন আনিসুজ্জামান থেকে শুরু করে লার্জ চাঙ্ক তোমার 47-এ বাংলাদেশে আসছে না, এখন আমি তাদেরকে বলবো যে তোমরা অনুপ্রবেশকারী? মানে জিনিসটা তোমার বুঝতে হবে যে হিস্ট্রিক্যাল রিয়েলিটি জিনিসগুলোকে। সো এখন এই যে অনেক বাংলাদেশি তোমার ব্রিটেন ইউএসএ যাচ্ছে, এখন জি স্যার। তুমি প্রবলেম গুলো দেখো, খেয়াল করো, জায়গাটা খুব ইম্পর্টেন্ট, জি স্যার। জায়গাটা এইটা খুব খুব ইম্পর্টেন্ট। দ্য কোশ্চেন অফ দ্য ইন্ডিজেনিটি, এটা খুবই প্রবলেমেটিক ক্যাটাগরি। তো আমরা যখন বলি যে আমি হচ্ছে ভূমিপুত্র, সো এই ভূমিপুত্র বললে তো আমারই তো তুমি কালকে থেকে বাঙালির সংজ্ঞা থেকে আউটকাস্ট করে দিবা। আমি কে তুমি কে বাঙালির স্লোগান উঠাইয়া তুমি তো কালকে আমার আউটকাস্ট করে দিবা, বলবা যে ভাই এটা তো বাঙালি না, এটা তো বাহির থেকে আসছে। বুঝেছো জিনিসটা? জি তো স্যার। ইন্ডিয়াতে ডিবেটটা কি? ইন্ডিয়াতে ব্রডার ডিবেট হচ্ছে মুসলমানরা সব বাইরে থেকে আসছে। জি স্যার। এরপর এটা রিডিউস হইতে হইতে, ওই যে আমি যেরকম বলতাম না, আমরা জেনোসাইডটাকে মনে করতাম এটা হচ্ছে আফ্রিকানদের প্রবলেম। সো আমরা এরকম ভাবে মনে করতে করতে এমন ভাবে এটা রিডিউস হয়েছে যে আসামের মুসলমান মাত্রই এটা হচ্ছে ইয়া থেকে গেছে, তোমার হচ্ছে বাংলাদেশ থেকে গেছে। এটা তো এই জায়গায় রিডিউস হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেকেই গেছে, দ্যাট ওয়াজ ডিফারেন্ট বাস্তবতা, রিয়েলিটি। ইন্ডিয়া থেকেও তো বাংলাদেশের মানুষজন এসেছে না? এসেছে না? বুঝেছো জিনিসটা? জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ বলো, এনি কোশ্চেন? বাকিরা সবাই চুপচাপ, তোমাদের কোনো ভিডিও নাই। ভূত জিনের সঙ্গে মনে হয় আমি কথা বলি, আমি জানি না। ও মাই গড, ভূত জিন। স্যার আমরা তো কথা বলি। বাকিরা কোথায়? নাই বাকি কারো কোনো কোশ্চেন নেই? রাইসা, ডু হ্যাভ এনি কোশ্চেন অন জেনোসাইড? I was just listening to the current discussion very aptly, and I was engrossed in this for now. Okay. আচ্ছা স্যার, হ্যাঁ, যখন একটা কান্ট্রি অন্য একটা কান্ট্রির মানুষজনকে মানে ওয়েলকাম করতেছে, বেসিক্যালি রেফিউজিস যারা আমরা বলি, এখন যখন ফার্স্ট টাইম তারা ওয়েলকাম করে তখন এভরিথিং সিমস অলরাইট, কিন্তু পরে গিয়ে তারা কেন টর্চার করে এদেরকে এক্সটারমিনেট করতে চায়? এটা না আমরা গত ক্লাসে একটু আলাপ করেছিলাম। যাই হোক, সেটা হচ্ছে নানান কারণে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওই যে তোমাকে বললাম না, সেখানকার ডিবেট গুলো কি। যেমন বাংলাদেশে 2017 সালে কিন্তু তোমার হচ্ছে দেখবা প্রচুর পরিমাণে তোমার হচ্ছে রিফিউজিদেরকে ওয়েলকাম করা হয়েছে। 2018-19 সালের পরে দেখা গেল যে কি, যে পরিমাণ স্টেট স্পন্সর্ড হেট্রেড তাদের বিরুদ্ধে চলছে। বাংলাদেশের একদম মেইন স্ট্রিম পত্রিকা, এই যে বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন, যুগান্তর, কালের কণ্ঠ, তাই না, একদম মেইন স্ট্রিম পত্রিকাগুলা, যে সেখানে তোমার কতগুলো হচ্ছে এটার নাম কি, রান্না বান্না করার জন্য যে টুলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে হচ্ছে, দেখছো না তোমরা কি করছে? দেখছো জিনিসটা?
অস্ত্র আমি তো পরশুদিনে দেখলাম যে ঢাকা ট্রিবিউন একটা উল্টাপাল্টা নিউজ করে বসে আছে। সো এই যে স্টেটাস, সো এগুলো যখন বারবার এই ধরনের মিডিয়াতে বারবার যখন এগুলোকে বারবার রিপ্রোডিউস করা হবে, একটা সাইকি ডেভেলপ করে। এই সাইকির কারণে দেখা যায় যে কি স্টেট পলিসি চেঞ্জ হয়ে যায়, তখন স্টেট আর ওদেরকে ওয়েলকাম জানায় না। ক্লিয়ার জিনিসটা? জি এক স্যার। ধরনের হিংসা থেকেও আসতে পারে যে আমরা ভালো নাই, ওরা কেন ভালো আছে। ইয়েস। এনি কোশ্চেন? আমাদের আর সময় নেই, 5 মিনিট আছে। এনি কোশ্চেন? নো? আমি জানি না তোমরা হচ্ছে বাকিরা জেনোসাইড নিয়ে বাকিদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। স্যার অনেকেই চ্যাটে কোয়েশ্চেন করছে, দেখতে পারে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা হচ্ছে স্যার সিম্বলাইজেশনের কথা Sorry. বলতেছি জেনোসাইডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। হ্যাঁ স্যার, আপনার এরকম একটা প্যারালাল সিম্বলাইজেশন স্যার রাজাকারদের ছিল না স্যার 1971-এ, ওই যে চাঁদ তারা? হ্যাঁ হ্যাঁ স্যার ওই যে আমরা সিম্বলাইজেশনের কথা বলতেছিলাম, হ্যাঁ জেনোসাইডের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। হ্যাঁ স্যার 1971-এ স্যার এরকম রাজাকাররাও স্যার মানে দে ওয়্যার অলসো সিম্বলাইজড, ঠিক না স্যার? ওই যে চাঁদ তারা, বাসার উপর চাঁদতারা টাঙাইতে হইতো তোমারে। ইয়েস। এখন আবার আমরা কিন্তু উল্টা, চাঁদতারা কেউ টাঙাইতে দেখলে তাকে আবার ডেমোনাইজ করে, ওটাও আবার খুবই প্রবলেমেটিক। যেমন বিহারীদের বাসার মধ্যে চাঁদতারা কেন, এটা নিয়ে অনেকে কোশ্চেন করে। স্যার তো এটা তো অবভিয়াসলি সব সময় ভাইস ভার্সা চলতেই থাকবে, কোনো সেজন্যই তো থামাথামি নাই। সেজন্যই তো আমি বারবার এই যে ট্রানজিশনাল জাস্টিসের কথা বললাম। আফ্রিকা কেন সফল হয়েছে, রুয়ান্ডা কিভাবে সফল হয়েছে? তাদের বক্তব্য হচ্ছে ফরগিভ নট ফরগেট। এবং তাদের যে ট্রাইব্যুনাল গুলো, আমি তোমাদেরকে যে গাসাসা ট্রাইব্যুনালটা দেখতে বলছি, আমি জানি না তোমরা আমার দেখতেছো কিনা, আমি তোমাদেরকে লেটেস্ট যে ইয়াটা দিছি সেখানে আমি তোমাদেরকে অনেকগুলো মুভি দিয়েছি, অনেকগুলো তোমার ডকুমেন্টারি দিয়েছি। তোমাদের এনাফ টাইম, আই থিংক ইউ উইল এনজয় দোজ মুভিজ এন্ড ডকুমেন্টারিজ। এগুলো অ্যাক্ট অফ কিলিং কেন তোমাদেরকে আমি দেখতে বলছি, নস্টালজিয়া ফর দ্য লাইট কেন দেখতে বলছি, তোমরা যদি সেগুলো দেখো দেন ইউ ক্যান রিয়ালাইজ। না দেখে এসে শুধু ক্লাসের মধ্যে আমার একপক্ষীয় আলাপ শুনলে কিন্তু খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, সো যেটা বলতেছি যে সাউথ আফ্রিকা ট্রানজিশনাল জাস্টিসটা করেছে, এবং সবচেয়ে আরো ইন্টারেস্টিং তুমি দেখবা আমেরিকার যে গৃহযুদ্ধটা হয়েছে 14th অ্যামেন্ডমেন্ট তাদের যে কনস্টিটিউশনে, তোমরা আমি জানি না তোমরা এগুলোর সঙ্গে মানে এগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার কিনা। এই যে ওর নাম কি, আব্রাহাম লিঙ্কন, সে কিভাবে সে জিনিসটাকে কিভাবে সে লিটিগেশন গুলোকে কিভাবে সে এগুলাকে মিটিগেট করেছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই মামলাগুলো একটু দেখবা, কেসগুলো দেখবা। এই কেসগুলো দেখলে দেখবা যে তারা দেখতেছে যে তারা জিনিসটাকে যে আমার জন্য কোন জিনিসটা মোর ইম্পর্টেন্ট, যে আমার জন্য কি মোর ইম্পর্টেন্ট হচ্ছে একটা পিস, একটা লং টার্ম পিস, নাকি আমি হচ্ছে কন্টিনিউয়াসলি এই ধরনের, হ্যাঁ এই যে যেটা হচ্ছে তোমার তুৎসিদের ক্ষেত্রে ঘটলো, হ্যাঁ তোমার হচ্ছে ভিকটিমস টার্ন ইনটু পারপিট্রেটর, পারপিট্রেটর টার্নস ইনটু ভিকটিম। আমরা এই ধরনের প্রবলেম এই ধরনের চাই না, আমরা চাই এক ধরনের সলিড জাস্টিস, যেটা হ্যাঁ যেটা ট্রানজিশনাল জাস্টিসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সলিড জাস্টিস। হ্যাঁ, এইটা এনশিওর করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে ওকে ইয়েস স্যার। ওকে, বাকিদের কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি শেষ করব। অনেক আলাপ করে ফেলছি, আমি তো একপক্ষীয় আলাপ করি, একপক্ষীয় আলাপ করা ঠিক না। তোমাদের থেকে আমি তো শুনতে চাই, ওই জন্য আমি তোমাদেরকে আচ্ছা আমরা স্টেটলেসনেসটা অলরেডি আলাপ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা সিটিজেনশিপ নিয়ে আলাপ করব। তোমরা জানো বাংলাদেশে যে একটা 2009-16 সালে একটা শাহবাগের পরে একটা নতুন সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল, যেটা পরবর্তীতে বাদ হয়ে গেছে, জানো তোমরা এটা? কারা কারা নাগরিক হইতে পারবে, কারা কারা নাগরিক হইতে পারবে না, না স্যার। যুদ্ধ অপরাধীদের সন্তানরা নাগরিক হইতে পারবে না, এটা নিয়ে কিন্তু হিউজ ডিবেট হয়েছে এবং পরে বাদ হয়ে গেছে। আচ্ছা আমরা এগুলো নিয়ে আলাপ করব নেক্সট ক্লাসে আমাদের সিটিজেনশিপ নিয়ে। আর আমরা যেটা আলাপ আমি এটার নাম কি ইয়ার নিয়ে আলাপ করছিলাম, ওয়ার্কশপ আমি 2 দিন করব ডিফারেন্ট ডেতে। প্রথম দিন আমি শুভ্র ভাইকে দাওয়াত দিব, হ্যাঁ তারপর হচ্ছে জহির ভাইকে দাওয়াত দিব, তারা দুজনেই খুব রিনোন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্রিপেয়ার করে নিবা, আমি তোমাদেরকে ডিটেইল আউটলাইন আই উইল ফরওয়ার্ড ইট বাই নেক্সট তোমার হচ্ছে এটার নাম কি মানডে, হ্যাঁ আমি ফরওয়ার্ড করে দিব। আর নেক্সট মানডে কি আমাদের কোনো ক্লাস আছে? স্যার মিডউইক পড়তেছে স্যার। মিডউইক না, মিডউইক পড়লেও মিডউইকে আমাদের ক্লাস নিতে হবে। হ্যাঁ আচ্ছা নেক্সট ক্লাসে হচ্ছে আমি সিটিজেনশিপটা পড়াবো, 12 তারিখে আমি সিটিজেনশিপ। স্যার মিডউইকে ক্লাসটি স্কিপ করা যায় না স্যার, যেহেতু আমরা আগে আছি স্যার। কই আগায় আছি?
আমাদের এবার উইক দেখছো, আমি তো ভাবছিলাম 12 উইক আছে, পরে আমি ইয়াতে মানে যা দেখলাম যে আমাদের উইক কিন্তু 12টা না, আমাদের উইক হচ্ছে মাত্র 10টা না 11টা। আমরা বেশি দিন, এবং কোন আগে তো মিড উইকের জন্য একটা বন্ধ পাইতাম, এখন তো কিছুই নেই। আগে তো 13th উইক ক্লাসে নিতাম, এখন তো স্যার একদম বন্ধ দিত না তো, আপনি দিতেন খালি বন্ধ। কে আমি? আয় ভাই, এটা আবার বইলো না, এটা দেখলে আমার নামে আবার ইয়া হয়ে যাবে। হ্যাঁ যাই হোক, সো হচ্ছে আমি তখন তো এই জিনিসগুলো কি ইয়া করতে পারতাম, এইবার আমি কোনো মতেই পাচ্ছি না। আমরা না বাইরের দেশে পড়ে আসছি, মাঝখানে একটা উইক ফি দেওয়া লাগে ভাই, একটা না পড়তে পড়তে মাথা এমনি মানুষের গিলু চলে যায়। জি স্যার, কেন দেয় না আমাদেরকে? সেমেস্টার ব্রেক হিসেবে দিবে, আস্তে আস্তে দিবে, অনেক কিছু স্যার চেঞ্জ আপনি একটু হবে। চেষ্টা করেন স্যার, আপনি স্যার চেষ্টা করলে হবে স্যার। আমি তো তোমাদেরকে ঈদে ক্লাস নেই নাই একদিন, আমি তো তোমাদেরকে এনজয় করার জন্য বলেছি। স্যার ঈদে তো কেউ ক্লাস নেয় না স্যার। আমি গত দিন আমার ক্লাস ছিল, আমি নিই নাই, কিন্তু তোমাদেরকে অফ দিয়েছি। ওকে স্যার এটা তো এমনি ইন জেনারেল বন্ধ ছিল স্যার। ও তাই? আচ্ছা যাই হোক, তাহলে ঠিক আছে। ওকে, এনি কোশ্চেন? নো স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থেকো টাইটা। এই আর হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে মেইল করো। হ্যাঁ শিওর স্যার। টাটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, সরি, লাস্ট কোশ্চেন, যারা হচ্ছে এখনো আর্টিকেল যারা অনুবাদ করতে চাও, এখনো অ্যাসাইন পাও নাই, প্লিজ কন্টাক্ট উইথ মি। ওকে, থ্যাংক ইউ সো শিওর মাচ। স্যার। জি স্যার, ফি আমানিল্লাহ স্যার।